কালকে তোমাদের মানে ক্লাসটা আমি নিইনি, কারণটা হচ্ছে এটাই যে আমার একটু মানে সেট আপ করছি আর কি, মানে একটা স্মার্ট বোর্ড নিয়েছি, ওটা সেট আপ করছিলাম বলে মানে দু একদিন এখনো সময় লাগবে। ঠিক আছে, তো সেই জন্য ডেটটা একটুখানি চেঞ্জ হলো, মানে কালকে আমি নিতে পারিনি। তো যাই হোক, আমি তোমাদের নোটস আমি শেয়ার করেছিলাম, মানে প্ল্যান্ট ফিজিওলজি আমরা তো পড়ছিলাম, সুতরাং প্ল্যান্ট ফিজিওলজির অসমোসিস ডিফিউশন এগুলো প্রথমে পড়েছি, তারপরে ফটোসিনথেটিক পিগমেন্ট আমরা পড়েছি। তো আজকে আমরা যেটা পড়বো, নোটসটা পাঠিয়েছিলাম, মনে আছে কি কোনটা পড়বো? আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে দিই যে লাইট রিঅ্যাকশন আছে এবং ডার্ক রিঅ্যাকশনের নোটসটাও আমি একটুখানি মডিফাই করছি। বাই চান্স যদি মানে কালকে অথবা পরশুদিন যদি ক্লাস নেই, হ্যাঁ, তো আজকে ক্লাস নিচ্ছি, তো যদি কালকে যদি নিতে পারি নেব, না হলে শুক্রবার দিন নেব। আর তার মধ্যে যদি না হয় তাহলে আমি তোমাদের এই ক্লাসটা নিয়ে নেবো আর কি, ওই মিনারেল অ্যাবসর্পশন, এবং তার পরের সপ্তাহে মানে সামনের সপ্তাহে তাহলে ডার্ক রিঅ্যাকশনটা নেব, ঠিক আছে? আর নোটসটা যদি তৈরি হয়ে যায় তাহলে আমি নেক্সট। হ্যাঁ বলো। হ্যাঁ, দেখো, লাইট রিঅ্যাকশন সম্পর্কে আমরা পড়ব। সুতরাং ফটোসিনথেসিস যে হয়, আগের দিন আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা পড়ব লাইট রিঅ্যাকশন। আগে প্রথমে নোটসটা একটু দেখে নাও। তো লাইট রিঅ্যাকশনে প্রথম যেটা, যে এই রিঅ্যাকশনের অ্যাকচুয়ালি টার্গেটটা কি, মানে লাইট রিঅ্যাকশন বা আলোক যে বিক্রিয়া, আলোক দশা যেটাকে বলা হয়, তো এটাতে কি টার্গেট, মানে অ্যাকচুয়ালি আমরা কি পাবো এই লাইট রিঅ্যাকশনে, তো সেটাই প্রথমে এখানে লেখা আছে। লাইট রিঅ্যাকশন বুঝতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে ফটো সিস্টেম কি। প্রকৃতপক্ষে ফটো সিস্টেম দুই রকমের হয়, একটা PS1 আর PS2। তাহলে এই PS1 এবং PS2 প্রকৃতপক্ষে কি, এটা অনেকটাই আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তারপরে দ্য PS1 আর PS2, এবং PS1 আর PS2 এর মধ্যে কি পার্থক্য আছে, যে অংশগুলো হাইলাইট করা আছে আগে বুঝে নিতে হবে, আর যেগুলো তুমি যখন পড়বে তখন হাইলাইটেড পোর্শনগুলোই মেনলি পড়বে, ঠিক আছে? তারপরে দেখো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে এমারসন্স এবং লিভিস এক্সপেরিমেন্ট। তো এমারসনের লোহিত চ্যুতি যেটাকে বলা হয়, তো রেড ড্রপ, এই ব্যাপারটা প্রকৃতপক্ষে কি একদম ক্লিয়ারলি বুঝতে হবে, খুবই বোঝার আছে টোটাল ফটোসিনথেসিস। এবং তার সঙ্গে সঙ্গে এনহ্যান্সমেন্ট এফেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট এফেক্টের এটা গ্রাফ। তারপরে দেখো স্টেজেস অফ লাইট রিঅ্যাকশন। তো লাইট রিঅ্যাকশনে প্রধানত কিভাবে সম্পন্ন হয় টোটাল লাইট রিঅ্যাকশন, সাইক্লিক এবং নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন। দেখো এই যে ফসফোরাইলেশন কথাটা যেটা বলছি, অ্যাকচুয়ালি ফসফোরাইলেশন মানে কি, মানে হচ্ছে এডিপির সঙ্গে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় এবং তার ফলে এটিপি তৈরি হয়, তো তাকেই আমরা বলবো ফসফোরাইলেশন। এবং এই ফসফোরাইলেশন দুই ধরনের হয়। যখন রেসপিরেশন হয় তো তখন তাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর যখন সালোক সংশ্লেষ হয় মানে আলোকের সাহায্যে যখন এই ঘটনাটা ঘটে, তো তখনই তাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। তো এই ফটো ফসফোরাইলেশনও কিন্তু প্রকৃতপক্ষে কেমিওসমোটিক প্রসেসে হয়। আবার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটাও কিন্তু কেমিওসমোটিক প্রসেসে হয়, মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন প্রধানত এই ফসফোরাইলেশন প্রসেসকে নিয়ন্ত্রণ করে। তো কিভাবে করে সেটা আমাদেরকে জানতে হবে। আলটিমেট যে স্টেপ, তো সেটাই হচ্ছে ফটো ফসফোরাইলেশন, মানে এটিপি তৈরি হওয়ার প্রসেস। তো এক্ষেত্রে প্রথমেই আমরা একটা আইডিয়া নিয়ে নেব যে প্রকৃতপক্ষে সাইক্লিক এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ব্যাপারটা কি। তো একদম বেসিক আইডিয়া প্রথমে নিয়ে নেবে এটা একদম, তবে কিন্তু তুমি পরের স্টেপটা বুঝতে পারবে, ঠিক আছে? তারপরেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে আছে হিল রিঅ্যাকশন, এরকম কোনো মেনশন নেই যে লাইট রিঅ্যাকশন, প্রকৃতপক্ষে হিল রিঅ্যাকশন। তো হিল রিঅ্যাকশন মানেই হচ্ছে এই ফটো মানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, ঠিক আছে? তারপরেই দেখো যে অংশটা আছে একদম এটা ডিটেলসে আমরা পড়বো, খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। তো এটাই হচ্ছে নন সাইক্লিক প্রধানত ফটোফসফোরাইলেশন। এবং তারপরেই দেখো যে অংশটা আছে, তো সেটা হচ্ছে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট, মানে সাইক্লিক ফসফোরাইলেশন আর কি, ফটোফসফোরাইলেশন। তো এই জায়গাতে যেটা আছে দেখো, এখানে যেটা বলছিলাম যে জেনারেশন অফ দ্য এটিপি, মানে কেমিওসমোটিক প্রসেসে কিভাবে প্রকৃতপক্ষে এটিপি তৈরি হয়। এবং এখানে দুটো অংশ একটু খেয়াল করে দেখো, তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই দুটোর মধ্যে কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কিন্তু দুটো ডিফারেন্ট জায়গাতে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিভাবে এই কেমিওসমোটিক হাইপোথেসিস চলে, যেটা আমরা রেসপিরেশনে অলরেডি পড়েছি, এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিভাবে এই মানে এই কেমিওসমোটিক প্রসেস চলে, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। সুতরাং এই জায়গাটা আমরা ভালো করে দেখব, ঠিক আছে? তো এগুলোই প্রধানত আমাদের সিলেবাসে আছে। এবং এই সম্বন্ধে আবার বলি, দেখবে যে তোমরা ইএমআরএস সম্পর্কে আমি একটা ভিডিও আমি করেছিলাম, ঠিক আছে? তো ইএমআরএস এ যে সিলেবাস আছে, এই সিলেবাসে আমার একটু ইউটিউব চ্যানেলগুলো ফলো করবে, ওখানে বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস সম্পর্কেও আমি আলোচনা করব, ঠিক আছে? তো মানে ইএমআরএস এর বিভিন্ন বিষয় যেগুলো আছে, দেখবে যে 95% সিলেবাস কিন্তু তোমাদের
এসএসসির সঙ্গেই কিন্তু রিলেটেড। মানে আমি যেগুলো পড়িয়েছি তোমরা 95% পোর্শন কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে। মানে এতদিন তোমরা যে পড়ছো তোমাদের এরকম মনে হতে পারে স্যার পরীক্ষা হচ্ছে না, যেটা হচ্ছে না কোনো ব্যাপার নেই, কিন্তু যে পরীক্ষাটা সামনে যেটা আসবে তো তার যে সিলেবাস, যে কোনো এক্সামিনেশনের দেখবে সিলেবাস, বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে কোনো এক্সামিনেশনের সিলেবাস তোমাদের এই নোটসগুলো কিন্তু কাজে লাগবে। এবং ইএমআরএস এ যে সিলেবাস আছে তার আমি স্টাডিও করেছি, তো তার 95% কিন্তু আমাদের এসএসসি সিলেবাসের সঙ্গে মিল আছে, জাস্ট কয়েকটা টপিকস কেবলমাত্র ডিফারেন্ট আছে। তো সেগুলো আমি আমার চ্যানেলে আমি আলোচনা করব, মানে সেই নোটসগুলোও তো একটু তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তো সেগুলো তোমরা একটু ফলো করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? মেনশন করে দেওয়া আছে যে যে সাবজেক্টগুলো মেনশন করা আছে তো সেই সাবজেক্টগুলোতেই তোমরা বসতে পারবে। যেহেতু ফিজিওলজিটা নেই, আমি বলছি যদি যেহেতু ফিজিওলজি ওখানে লেখা নেই, তো সেই কারণের জন্য মনে হয় সেটা হচ্ছে মানে যেহেতু লেখা নেই, ক্লিয়ারলি বলা আছে ওখানে জুলজি, বোটানি আর বায়োলজি, তো সেই জন্য হয়তোবা তুমি করতে পারবে না আমার মনে হচ্ছে যেটা, ঠিক আছে? কারণ হুম হুম আচ্ছা এবার এবার বলে দিই, এবার বলে দিই, এবার হচ্ছে যে যখন ফর্ম ফিল আপ যদি হয়, ঠিক আছে, একটু হয়তো তোমার মানে অসুবিধা হবে, সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপটা করে দেবে, এবার যদি অ্যাডমিট আসে পরীক্ষা দিয়ে দেবে, তারপরে দেখা যাবে। কি বললাম, টিকিটটা তোমার থাকতে হবে, তবে তুমি ওটাতে বসতে পারবে, ঠিক আছে? তুমি তোমার ফর্ম ফিল আপটা করে দেবে, তারপরে যা হয় দেখা যাবে, যদি রিজেক্ট করে রিজেক্ট করবে, ঠিক আছে? সিলেবাসে এই যে তোমরা পড়েছো, মনে হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না, দেখবে যে এই যে পরীক্ষাগুলোতে তোমরা একদম সিলেবাসের কিন্তু মিল আছে, যেটা বলছিলাম যে 95% মিল আছে, নোটসগুলো তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে? এটাই বলার জন্য বলছিলাম। তাহলে দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইট রিয়াকশন। এক্ষেত্রে লাইট রিয়াকশনকে কে আবিষ্কার করেছিলেন? যে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ডিসকভার্ড লাইট অ্যান্ড ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস। তাহলে ব্ল্যাকম্যানই কিন্তু লাইট এবং ডার্ক রিয়াকশন দুটোই কিন্তু আবিষ্কার করেন, এক্ষেত্রে ক্লিয়ারলি লেখা আছে দেখতে পাচ্ছ। তো লাইট রিয়াকশনে মেন যে পয়েন্ট আছে দেখো, এক্ষেত্রে লাইট লাগে, ঠিক আছে? লাইট মানে কি 680 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাইট। এক্ষেত্রে বিভিন্ন বইতে দেখবে যে এবার এই তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থটা ডিফারেন্ট আছে। এক্ষেত্রে এই যে জোন অফ লাইট, এটা কিন্তু রেড জোন অফ লাইট। প্রকৃতপক্ষে লাইট রিয়াকশনে যত এক্সপেরিমেন্ট করা হয়েছিল আমরা জানি যে ফটোসিনথেসিস ব্লু এবং রেড জোন অফ লাইটে সব থেকে ভালো হয়, তবে ব্লু আর রেডের মধ্যে সব থেকে কিন্তু ব্লু জোন অফ লাইটে আরো বেশি ভালো হয়। কিন্তু যেহেতু লাইট রিয়াকশনে মানে লাইটের মানে রেড লাইটের যেহেতু তোমার মানে রেঞ্জটা যেহেতু অনেকটা বেশি, তো সেই কারণের জন্য রেড জোন অফ লাইটেই প্রধানত বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এবং রেড জোন অফ লাইটের দুটো রিজিয়ান্স আছে, একটা হচ্ছে শুধু রেড জোন যেটা 680 ন্যানোমিটার, এবং আর একটা হচ্ছে ফার রেড জোন মানে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য, তো 700 ন্যানোমিটার। তাহলে এক্ষেত্রে যে লাইট লাগছে, দুটো তরঙ্গ দৈর্ঘ্যের লাইট এক্ষেত্রে লাগে ওয়েভলেন্থের। যত ওয়েভলেন্থ যদি বাড়ে জানবে যে এনার্জি কম থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এক্ষেত্রে এনার্জির আমাদের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র আমরা এটা দেখলাম যে 2 জোনস অফ লাইট এক্ষেত্রে লাইট রিয়াকশনের রিকোয়ারমেন্ট হয়। সেকেন্ড যেটা হচ্ছে তো সেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এই যে জল ভেঙে যাচ্ছে H+ এবং OH- আয়নে, এবং তার ফলে অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে দেখো ফটোসিনথেসিসে প্রধানত যে বাই প্রোডাক্ট যেটা তৈরি হয়, তো প্রথম যেটা তো সেটা হচ্ছে অক্সিজেন। এই যে মানে গ্রিন প্ল্যান্ট যে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং যেটা রিলিজ করে, তো সেটাই হচ্ছে অক্সিজেন। তো এই অক্সিজেন কিন্তু লাইট রিয়াকশানে তৈরি হয়, ঠিক আছে? গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কিন্তু ডার্ক রিয়াকশানে তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে দেখো প্রোডাকশন অফ দ্য রিডিউসড এনএডিপি। তো এনএডিপির সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হয়, তো তখনই সেটা হচ্ছে বিজারিত এনএডিপি। বিজারিত এনএডিপি মানে এনএডিপিএইচ তৈরি হচ্ছে, তো এটা কিন্তু লাইট রিয়াকশনের একটা প্রোডাক্ট। এবং সবশেষে যেটা তৈরি হচ্ছে তো সেটাই হচ্ছে ফটোফসফোরিলেশন, মানে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই যে দুটো প্রোডাক্ট তৈরি হলো, একটা এনএডিপিএইচ এবং আর একটা হচ্ছে এটিপি, তো এই এনএডিপিএইচ এবং এটিপি কিন্তু ডার্ক রিয়াকশনে ইউজ হবে। তাহলে লাইট রিয়াকশনে যে দুটো ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটা তৈরি হলো, উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ, একটা এনএডিপিএইচ আর একটা হচ্ছে এটিপি, তো এই দুটো কিন্তু ডার্ক রিয়াকশনে ইউজ হবে। তাহলে ফটোসিনথেসিস যে দুটো রিয়াকশনে যেটা হচ্ছে লাইট এবং ডার্ক, একটা কিন্তু আর একটার সঙ্গে ডিপেন্ডেন্ট।
ডার্ক রিয়াকশন কিন্তু লাইট রিয়াকশনের সঙ্গে ডিপেন্ডেন্ট, কারণ লাইট রিয়াকশনে যে NADPH এবং ATP তৈরি হয় সেটা কিন্তু কেলভিন সাইকেলে কিন্তু ইউটিলাইজ হয়। আমরা খুব ভালো করে আমরা পড়বো ডার্ক রিয়াকশন, খুবই ভালো করে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে এই অংশটা বুঝতে পারলে আমাদের যে টার্গেট, এই সমস্ত মেটেরিয়ালসগুলো কিভাবে তৈরি হয়, অর্থাৎ অক্সিজেন কিভাবে তৈরি হয়, NADPH কিভাবে তৈরি হয় এবং ATP কিভাবে তৈরি হয়, এটাই মেনলি আমরা লাইট রিয়াকশানে বুঝবো। এই তিনটে জিনিস তুমি যদি বুঝে যাও তাহলে লাইট রিয়াকশানে আর কোনো রকম কনফিউশন থাকবে না, ঠিক আছে? এবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ফটো সিস্টেম। তো ফটো সিস্টেম জিনিসটা কি একটু দেখে নাও আগে। কিছু কিছু বিষয় আমাদের প্রথমেই আমরা কনফিউজড হয়ে যাই। একটা হলো কোয়ান্টোজোম। তো প্রথমে আমরা দেখব কোয়ান্টোজোম এবং তার সঙ্গে সঙ্গে ফটোসিনথেটিক পিগমেন্ট। দেখো, যখনই আমরা ক্লোরোপ্লাস্টিড যখন আমরা দেখেছিলাম, তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা সেলুলার অর্গানেলি, এটা সেলের ভিতরে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে এটা থাকে, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। তো ক্লোরোপ্লাস্টের দুটো মেমব্রেন থাকে, একটা আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে অসংখ্য যে চাকতির মতো অংশ থাকে, তো সেগুলোকেই বলা হয় থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড, স্ট্যাক অফ থাইলাকয়েড, দেখো অনেকগুলো থাইলাকয়েড একসঙ্গে যখন হয় তখনই তারা গ্রানা তৈরি করে এবং এই গ্রানার মধ্যেই কিন্তু লাইট রিয়াকশন ঘটে। এখন লাইট রিয়াকশন মানেই আমরা বুঝতে পারছি যে এর লাইট লাগবে। সুতরাং এই লাইট কোথায় আসবে, এই লাইটকে কে ক্যাপচার করবে, এই লাইটকে যে ক্যাপচার করে তো তার নামই হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। সুতরাং এই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কোথায় থাকে, এরা কি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে থাকে, নাকি ক্লোরোপ্লাস্টের নিজস্ব মেমব্রেনে থাকে, নাকি নাকি এই থাইলাকয়েডের মধ্যে থাকে? অবভিয়াসলি এরা কিন্তু থাইলাকয়েডের মধ্যে থাকবে। কিন্তু থাইলাকয়েডের কোন জায়গাতে থাকবে? দেখো, থাইলাকয়েডের মধ্যে যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষকারী রঞ্জকগুলো থাকে বা ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। অনেকগুলো ফটোসিনথেটিক পিগমেন্ট মিলে এক একটা করে কোয়ান্টোজোম তৈরি করে। ভালো করে দেখো, আর একবার বলছি, অনেকগুলো ফটোসিনথেটিক পিগমেন্ট মিলে কিন্তু একটি করে কোয়ান্টোজোম তৈরি করে। তাহলে একটি থাইলাকয়েডকে যদি আমরা দেখি, তো সেই থাইলাকয়েডের মধ্যে আমরা অসংখ্য কোয়ান্টোজোমকে দেখতে পাবো এবং অনেকগুলো কোয়ান্টোজোম মিলেই যেটা তৈরি হবে তার নাম হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। তাহলে তার নামই হচ্ছে কি মানে ফটো সিস্টেম, ঠিক আছে? আমি পিগমেন্ট বলছি, ফটো সিস্টেম। তাহলে দেখো, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে ফটো সিস্টেম থাকে। এই ফটো সিস্টেম যেটা দিয়ে তৈরি হয় তার নাম কোয়ান্টোজোম, এবং কোয়ান্টোজোম যা দিয়ে তৈরি হয় তার নামই হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পেরেছি। এইবার দেখো, বলছে ক্লোরোফিল এন্ড দ্য অ্যাক্সেসরি পিগমেন্ট মলিকুলস আর লোকেটেড ইন দ্য টু টাইপস অফ ফটোসিস্টেম, দ্যাট ইজ PS1 অ্যান্ড PS2। মানে ক্লোরোফিল আছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েডস আছে। এই ক্যারোটিনয়েডসকেই আমরা বলবো অ্যাক্সেসরি পিগমেন্ট। এরা দুজনে মিলে তৈরি করছে PS1 এবং PS2। ফটোসিস্টেম ডু নট স্ক্যাটার্ড ইন দ্য থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে ফটোসিস্টেম কিন্তু ছড়িয়ে থাকে না, বাট দে আর ভিজিবল অ্যাজ দ্য পার্টিকেলস ইন দ্য থাইলাকয়েড মেমব্রেন। তাহলে এই যে ফটো সিস্টেম যেগুলো আমরা দেখলাম, এটা একটা পার্টিকেল, মানে একটা কণার মতো থাকে, ঠিক আছে? এক একটা করে দানার মতো থাকে। তো এগুলো পার্টিকেল হিসাবে থাকে। দ্য নাম্বার অফ পিগমেন্ট মলিকুলস রিকোয়ার্ড টু প্রডিউস এ ডিজায়ার্ড ফটোকেমিক্যাল রিয়াকশন টুগেদার কনস্টিটিউট এ সিঙ্গেল ফটোসিনথেটিক ইউনিট অর দ্য কোয়ান্টোজোম। মানে এখানে যে কোয়ান্টোজোমকে তুমি দেখতে পাচ্ছ, এই কোয়ান্টোজোমের মধ্যে বেশ কিছু পরিমাণে কিন্তু ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস থাকে এবং এগুলো মিলেই তৈরি করছে এক একটা করে ফটো সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা একটা ফটো সিস্টেম, এটা একটা ফটো সিস্টেম। সো ওয়ান ইউনিট কনসিস্ট অফ 230 ক্লোরোফিল মলিকুল অ্যালং উইথ অ্যাক্সেসরি পিগমেন্ট। তাহলে এই কোয়ান্টোজোমের মধ্যে কি থাকবে? মানে যে পিগমেন্ট যেগুলো থাকবে, সালোক সংশ্লেষকারী রঞ্জক, তার মধ্যে 230টা কিন্তু ক্লোরোফিল থাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেসরি পিগমেন্ট মানে ক্যারোটিনয়েডস থাকে। এবং পার্ক এবং বিগিনস প্রথম এদের নাম দিলেন কোয়ান্টোজোম। তাহলে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে যে পার্টিকেল যেগুলো থাকে, তো তাকেই আমরা বলবো কোয়ান্টোজোম। প্রত্যেকটা কোয়ান্টোজোমের মধ্যে 230টা করে ক্লোরোফিল থাকে। প্রতিটা কোয়ান্টোজোমের মধ্যে 230টা করে ক্লোরোফিল থাকে। একটা থাইলাকয়েডের মধ্যে অসংখ্য যে কোয়ান্টোজোম, এই অনেকগুলো কোয়ান্টোজোম মিলেই কিন্তু তৈরি হয় একটি করে ফটো সিস্টেম, ঠিক আছে? এটা ক্লিয়ার করতে পেরেছি? একদম ছবির সাহায্যে দেখো কত সুন্দর। এই ছবিটা দেখলেই তোমার ফটোসিনথেটিক পিগমেন্ট, কোয়ান্টোজোম এবং ফটো সিস্টেমের মধ্যে কি রিলেশন আছে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে একদম, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম? দেখো, সুতরাং ফটো সিস্টেমের যে ইউনিট, তো সেটাই হচ্ছে কোয়ান্টোজোম।
একটা ফটো সিস্টেমে কিন্তু একাধিক কোয়ান্টোজোম থাকে। সুতরাং কোয়ান্টোজোমের যদি আমরা স্ট্রাকচার পড়ে ফেলি তাহলে ফটো সিস্টেমের মধ্যে কি আছে আমরা ইজিলি জানতে পারবো। তো এই জায়গাতে দেখো, তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা থাইলাকয়েড মেমব্রেন এবং এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে একটা ফটো সিস্টেম আছে এবং প্রত্যেকটা ফটো সিস্টেম আবার দেখো এক্ষেত্রে কি নিয়ে তৈরি হচ্ছে, এটা কোয়ান্টোজোম দিয়ে তৈরি হচ্ছে এবং কোয়ান্টোজোম তাহলে কি হচ্ছে, কোয়ান্টোজোমের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে এবং সেই ফটোসিনথেটিক পিগমেন্টগুলোকে যদি আমরা দেখি প্রত্যেকটা কোয়ান্টোজোমের মধ্যে একটা করে রিয়াকশন সেন্টার থাকবে এবং সেই রিয়াকশন সেন্টারকে কভার করে থাকবে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। সুতরাং ফটো সিস্টেম কোয়ান্টোজোম দিয়ে তৈরি, আবার কোয়ান্টোজোম একটা রিয়াকশন সেন্টার এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্স দিয়ে তৈরি। একটু দেখে নাও, বলছে স্ট্রাকচার অফ দ্য কোয়ান্টোজোম, প্রত্যেকটা কোয়ান্টোজোম কন্টেইনস অ্যান অ্যান্টেনা কমপ্লেক্স অর লাইট হারভেস্টিং কমপ্লেক্স অ্যান্ড এ সিঙ্গেল মলিকিউল অফ রিয়াকশন সেন্টার আইদার ক্লোরোফিল এ 700 আর ক্লোরোফিল এ 680। তাহলে আমরা দেখেছিলাম যে ফটোসিনথেসিসে প্রধানত দুই ধরনের রেড জোন অফ লাইট ইউজ হয়, একটা 680 ন্যানোমিটার এবং আরেকটা 700 ন্যানোমিটার। তো রিয়াকশন সেন্টার প্রকৃতপক্ষে এই 680 এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে ক্যাপচার করে। ওয়ান ইউনিট অফ দ্য কোয়ান্টোজোম কনসিস্ট অ্যাপ্রক্সিমেটলি 230 ক্লোরোফিল মলিকুল অ্যালং উইথ অ্যাক্সেসরি পিগমেন্ট অ্যান্ড প্রত্যেকটা ইউনিট হ্যাজ স্পেশাল মলিকুল হুইচ অ্যাবসর্ব স্পেসিফিক ওয়েভলেন্থ অফ লাইট কল দ্য রিয়াকশন সেন্টার। অল ইউনিট অর অল কোয়ান্টোজোম ফর্ম ফটো সিস্টেম। ঠিক আছে, এবার দেখো ডিউরিং লাইট রিয়াকশন, তাহলে এক্ষেত্রে দেখো এটা আমরা একটা কোয়ান্টোজোমের স্ট্রাকচার দেখছি, এটা তাহলে আমরা কিসের স্ট্রাকচার দেখছি, তো এটাই হচ্ছে কোয়ান্টোজোমের স্ট্রাকচার দেখছি। ঠিক আছে, সুতরাং একটা কোয়ান্টোজোমের মধ্যে আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে রিয়াকশন সেন্টার। ভালো করে দেখো, এটা একটা কোয়ান্টোজোমের স্ট্রাকচার পড়ছি, তাহলে ফটো সিস্টেম মানে কিন্তু অনেকগুলো কোয়ান্টোজোম দিয়ে তৈরি। একটা কোয়ান্টোজোমকে তুমি যদি দেখো তাহলে টোটাল ফটো সিস্টেমের মধ্যে কি আছে আমরা জেনে যাব। ঠিক আছে, ধরে যাক আমি একটা হাতের স্ট্রাকচার পড়ছি, একটা হ্যান্ড, এর মধ্যে কি আছে, আঙুল আছে প্লাস এই সমস্ত স্ট্রাকচার আছে। তো এটাকে যদি আমরা পড়ি অন্য হাতে কি আছে সেটাও আমরা জেনে যাব। সুতরাং সিম্পল। ঠিক আছে, একটা চোখের তুমি স্ট্রাকচার পড়ছে, এরকম নয় যে ডান দিকের চোখে কি কি আছে সেটা আলাদা, বাঁ দিকের চোখে কি আছে সেটা আলাদা। সুতরাং আই মানে কি দুটো চোখ, সেরকম ভাবে ফটো সিস্টেম মানে কি অনেকগুলো কোয়ান্টোজোম। তাহলে একটা কোয়ান্টোজোমের তুমি যদি স্ট্রাকচার দেখো টোটাল তুমি ফটো সিস্টেম সম্পর্কেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কোয়ান্টোজোমের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিয়াকশন সেন্টার এবং এর সঙ্গে সঙ্গে এর মধ্যে অন্তত 230টা করে ক্লোরোফিল থাকে। তাহলে দেখো কোয়ান্টোজোমের মধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটা কোয়ান্টোজোমে একটাই করে রিয়াকশন সেন্টার থাকবে। রিয়াকশন সেন্টার মানে কি একটা সিঙ্গেল স্পেশাল ক্লোরোফিল মলিকুল, একটি মাত্র ক্লোরোফিল, সেটাই কিন্তু রিয়াকশন সেন্টার তৈরি করে এবং এই ক্লোরোফিলের ক্যাপাবিলিটি আছে হয় 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করা অথবা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শেষ অ্যাবসর্ব করতে পারে। তাহলে এই যে 680 এবং 700 ন্যানোমিটার এটাই রিয়াকশন সেন্টার তৈরি করে এবং এই রিয়াকশন সেন্টারকে কেন্দ্র করে কারা থাকে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। দেখো আমি ফটো সিস্টেমে কি দেখেছিলাম, রিয়াকশন সেন্টার এবং সেটাকে কভার করে আছে কে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তাহলে এদের ডিটেল স্ট্রাকচার যদি আমরা দেখি, দেখো লাইট হারভেস্টিং কমপ্লেক্স, তো লাইট হারভেস্টিং কমপ্লেক্সে অন্যান্য ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল এ, অন্যান্য ক্লোরোফিল আছে কিন্তু ক্লোরোফিল এ 680 এটা কিন্তু রিয়াকশন সেন্টারেই থাকবে, তাহলে অন্যান্য ক্লোরোফিল থাকে। তারপরে দেখো ক্লোরোফিল বি থাকবে, ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে এবং অ্যাক্সেসরি পিগমেন্ট ক্যারোটিনয়েডস থাকে। তো এইগুলো মিলে তো এই যে অংশটা আছে তো এটাই লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা অ্যান্টেনা কমপ্লেক্স। কেন অ্যান্টেনা কমপ্লেক্স বলা হয়, কারণ এরা কিন্তু লাইটকে ক্যাপচার করে এবং একটা ফটো সিস্টেম মানে ফটোসিনথেটিক পিগমেন্ট অন্য পিগমেন্টকে কিন্তু লাইট দেবে। তাহলে দেখো এই জায়গাতে লাইট আসছে, ক্যারোটিনয়েড এটাকে অ্যাবসর্ব করলো, তাহলে এটা হায়ার এনার্জি লেভেলে চলে এলো, আবার ক্যারোটিনয়েড এটাকে রিলিজ করে দিল, তাহলে এটা লোয়ার এনার্জি। দেখো যার মধ্যে হাই এনার্জি আছে সেই তো লো এনার্জিকে সেই এনার্জি প্রোভাইড করবে। তাহলে ক্যারোটিনয়েডস প্রথমে যখন লাইট নিয়ে নিল তখন এর শক্তি প্রচুর বেড়ে গেল, এর সঙ্গে সঙ্গে শক্তিকে ছেড়ে দিতে চাইবে, তখন এর শক্তিকে ছেড়ে দিল কাকে, লোয়ার লেভেলকে ছেড়ে দিল। এক্ষেত্রে ক্লোরোফিল বি আছে, এটা লোয়ার লেভেল, আবার এই ক্লোরোফিল বি এর থেকে লোয়ার লেভেল যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু এনার্জি লেভেল কমছে। তাহলে এক্ষেত্রে কিন্তু লাইট যখন আসছে লাইটের রেসপেক্টে এটাকে আমরা বিচার করছি। লাইট যখন আসছে হাই এনার্জি স্টেটে চলে যাচ্ছে, হাই এনার্জি স্টেট তখন লো এনার্জি স্টেটকে লাইট দিচ্ছে, ক্লোরোফিল বি কে দিচ্ছে, আবার ক্লোরোফিল বি আবার কাকে নিচ্ছে, ক্লোরোফিল এ কে দিচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি সমস্ত ফটোসিনথেটিক পিগমেন্ট বা এই যে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এ আলটিমেটলি কিন্তু রিয়াকশন সেন্টারকে এনার্জি দিচ্ছে
এবং এই এনার্জি যদি 680 হয় তাহলে এক্ষেত্রে ক্লোরোফিল এজ রিয়াকশন সেন্টার 680 অ্যাক্টিভেটেড হবে, এবং এই লাইটের তরঙ্গ দৈর্ঘ্য যদি 700 ন্যানোমিটার হয় তাহলে এই রিয়াকশন সেন্টার এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হবে। শুধুমাত্র ক্যারোটিনয়েডস থেকে নয়, ক্লোরোফিল বি কিন্তু ডিরেক্টলি লাইট অ্যাবসর্ব করতে পারে, আবার এই যে ক্লোরোফিল এ আছে এও কিন্তু ডিরেক্টলি লাইট অ্যাবসর্ব করতে পারে। যেহেতু একটা পিগমেন্ট থেকে আর একটা পিগমেন্টে এইভাবে লাইট যাচ্ছে ঠিক অ্যান্টেনার মতো, তো সেই কারণের জন্যই এদেরকে আমরা অ্যান্টেনা কমপ্লেক্স বলবো। তাহলে একটা কোয়ান্টোজোম লাইট হারভেস্টিং কমপ্লেক্স এবং রিয়াকশন সেন্টার দিয়ে তৈরি হবে। সুতরাং ফটো সিস্টেমের মধ্যে অসংখ্য কোয়ান্টোজোম থাকবে। একটা কোয়ান্টোজোমের তুমি যদি স্ট্রাকচার পড়ো, টোটাল ফটো সিস্টেমের স্ট্রাকচারই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখে এটা বোঝাতে, যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলবে, হ্যাঁ, কারণ এই বোঝাটাই মেন। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম, দেখো ডিউরিং লাইট রিয়াকশন দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য টু ফটো সিস্টেম ইজ ইন্টারাক্ট উইথ ইচ আদার। যখন আলোক দশা যখন চলে, দুটো ফটো সিস্টেম কিন্তু একটা অপরটার সঙ্গে রিয়াক্ট করে টু ট্র্যাপ দ্য লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইট ইন্টু দ্য কেমিক্যাল এনার্জি অর দ্য এটিপি। তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এবং এই যে রিয়াকশন, এটা সাইক্লিক হতে পারে অথবা নন সাইক্লিক হতে পারে। তার মানে এটিপি যে তৈরি হচ্ছে, এই এটিপি তৈরি হওয়ার প্রসেস কিন্তু দুই ধরনের হতে পারে, সাইক্লিক হতে পারে অথবা নন সাইক্লিক হতে পারে। সুতরাং অ্যান্টেনা or লাইট হারভেস্টিং কমপ্লেক্স কালেক্ট এ ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট, ডিফারেন্ট পিগমেন্ট কালেক্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ। আমরা জানি যে আলো যখন পড়ে সেই আলোর মধ্যে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট থাকে। বিভিন্ন যে অ্যান্টেনা পিগমেন্ট আছে, তো তারা বিভিন্ন ওয়েভলেন্থের আলোকে কালেক্ট করবে এবং মেকিং প্রসেস মোর এফিসিয়েন্ট। বিভিন্ন আলোক রশ্মিকে যখন শোষণ করছে তাহলে কোনো আলো তখন আর এক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। ট্রান্সফার ইট অ্যামং দেমসেলফ, নিজেদের মধ্যে সেটা ট্রান্সফার করবে। দিস ট্রান্সফার অফ দ্য এনার্জি ইজ কল্ড দ্য রেজোনেন্স ট্রান্সফার। একটা পিগমেন্ট থেকে আরেকটা পিগমেন্টে যখন যাচ্ছে তো তখনই তাকে আমরা বলবো রেজোনেন্স ট্রান্সফার। অল দ্য এনার্জি ইজ ট্রান্সফার ফ্রম ওয়ান মলিকুল টু মলিকুল। প্রত্যেকটা এনার্জি একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল, আরেকটা মলিকুল থেকে আরেকটা মলিকুল, এরকম নয় স্টেপ জাম্প করে কিন্তু এনার্জি কখনো ট্রান্সফার হয় না। এবং ফাইনালি এ স্পেশালাইজড ফর্ম অফ দ্য ক্লোরোফিল এ, তো সেটাই হচ্ছে PS1 এবং PS2। মানে PS1 যদি হয়, ফটো সিস্টেম 1 যদি হয়, তাহলে রিয়াকশন সেন্টারে কি থাকবে, ক্লোরোফিল এ 700, আর PS2 যদি হয় তাহলে রিয়াকশন সেন্টারে থাকবে 680। ঠিক আছে। দ্য রিয়াকশন সেন্টার এক্সাইটেড বাই অ্যাবজর্বিং এনার্জি অ্যান্ড রিলিজ হাই এনার্জি ইলেকট্রন। তো এই যে ফটো সিস্টেমের মধ্যে যে রিয়াকশন সেন্টার আছে, এই রিয়াকশন সেন্টার এনার্জিকে রিলিজ করবে এবং আলটিমেটলি কি করবে, এই যে সূর্যের যে আলোক রশ্মি, এই আলোক রশ্মি তখন এই ক্লোরোফিলকে আঘাত করবে এবং তার ফলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। ঠিক আছে। কাউকে যখন আঘাত করা হয় সেখান থেকে কোনো কিছু ছিটকে বেরিয়ে যায়, তাহলে এই ক্লোরোফিল এ থেকে কিন্তু ইলেকট্রন তখন কিন্তু ছিটকে চলে যাবে। ঠিক আছে। তাহলে কি হবে, দেয়ার অ্যাবসর্পশন পিকস আর অ্যাট ওয়েভলেন্থ অফ 700 ন্যানোমিটার ও 680 ন্যানোমিটার। তাহলে এই ফটো সিস্টেমের মধ্যে আমরা দুই ধরনের আমরা রিয়াকশন সেন্টার পাবো। অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ দিস রিয়াকশন সেন্টার, এই ফটো সিস্টেমকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সুতরাং ফটোসিনথেটিক পিগমেন্ট, যে ফটো সিস্টেম অনেকগুলো কোয়ান্টোজোম দিয়ে তৈরি, প্রত্যেকটা কোয়ান্টোজোমের মধ্যে অসংখ্য ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। তো এটাই হচ্ছে একটা কোয়ান্টোজোমের স্ট্রাকচার। তাহলে এই যে কোয়ান্টোজোমের মধ্যে যে রিয়াকশন সেন্টার আছে, এই রিয়াকশন সেন্টারে দুই ধরনের সেন্ট্রাল ক্লোরোফিল থাকে। একটা P680 বা একে ক্লোরোফিল A680ও বলা হয়, এবং আর একটা হচ্ছে P700 বা একে ক্লোরোফিল A700ও বলা হয়। তাহলে দুই ধরনের ফটো সিস্টেম আমরা দেখলাম। যখন আমরা এক্ষেত্রে যখন আমরা মানে আচ্ছা, এরকম রাখলে সুবিধা হচ্ছে নাকি আগের মতো কন্ডিশন দেখো, এটা রাখলে সুবিধা হচ্ছে, তাই তাই তো, এই যে এটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো PS1 এবং PS2 এর মধ্যে কি কি থাকে একটু দেখো। সুতরাং প্রথমে আমরা দেখব যে PS1 আর PS2। আগে প্রথমে একটু পার্থক্যটা দেখে নাও। তো বলছে যে PS1 কি হচ্ছে, বলছে PS1 লোকেটেড অন দ্য আউটার সারফেস অফ দ্য থাইলাকয়েড আর PS2 ইন দ্য ইনার সারফেস অফ থাইলাকয়েড। তার মানে কি, তার মানে থাইলাকয়েড এই যে মেমব্রেন আছে, তো PS1 বলছে আউটার সারফেস অফ থাইলাকয়েড। দেখো এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আউটার সারফেস। ধরো যাক একটা স্ট্যাক, মানে অনেকগুলো যখন এরকম থাইলাকয়েড থাকবে, তখন বাইরের দিকে প্রধানত এই যে বাইরের দিকে, আবার ভিতরের দিকে যখন থাইলাকয়েডগুলো যখন ভিতরের দিকে ঢুকছে, তো সেগুলো হচ্ছে একদম ইন্টেরিয়ার থাইলাকয়েড, মানে অনেকগুলো পয়সাকে তুমি রেখে দিয়েছো। ধরো দেখ এই যে পাতা পাতা আছে,
তাহলে অনেক পাতা আছে, তো ওপরের দিকে যেটা আছে এটা হচ্ছে আউটার সারফেস, ঠিক আছে, আর ভিতরের যে পাতাগুলো আছে, এই যে আমি যে পাতাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইনার। তাহলে ইনার থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে সুতরাং এই যে ইনার থাইলাকয়েড মেমব্রেন আছে, ইনার থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে PS2 থাকবে, ঠিক আছে। তাহলে PS1 কোন দিকে থাকবে, আউটার সারফেস অফ দ্য থাইলাকয়েড, আর PS2 থাকবে ইনার সারফেস অফ থাইলাকয়েড। ক্লিয়ার হলো ব্যাপারটা? সেকেন্ড যেটা দেখো, দেখো এটা কিভাবে মনে রাখবে, কোনোদিন তোমার ভুল হবে না। আমি একটা প্রসেস আমি তোমাদেরকে বলছি, PS1, ওয়ানে কি আছে, এন আছে, মানে O1, মানে 1 মানে PS1, ঠিক আছে, তার মধ্যে কি আছে, ও আছে, ঠিক আছে। তাহলে ও সবসময় কিন্তু আউটার সারফেসে থাকবে, আর PS2 ইনার সারফেসে থাকবে। ক্লিয়ার? এরপরে দেখো, PS1 পার্টিসিপেট ইন বোথ সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ইলেকট্রন ফ্লো। তাহলে PS1 কিন্তু সাইক্লিক এবং নন সাইক্লিক দুটো ইলেকট্রন ফ্লোতেই কিন্তু এরা প্রধানত পার্টিসিপেট করে। দেখো নন সাইক্লিকের সবসময় দরকার হয় না, তো সেই কারণের জন্য PS1 এর সংখ্যা যদি কমও হয় তাতে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। আউটার সারফেসে জেনারেলি PS1 এর সংখ্যা কম থাকবে, মানে টোটাল রেসপেক্টে যদি আমরা ধরি। আবার দেখো PS2 কেবলমাত্র নন সাইক্লিক ইলেকট্রন ফ্লোতে অংশ নেয়। তাহলে এটা হচ্ছে মেন পার্থক্য, PS1 দুটোতেই অংশ নেবে, PS2 কেবলমাত্র একটাতে অংশ নেবে। তাহলে PS1 নট অ্যাসোসিয়েটেড উইথ স্প্লিটিং অফ ওয়াটার, জলের কিন্তু বিশ্লেষণে এটা কিন্তু অংশ নেয় না, কিন্তু PS2 কিন্তু স্প্লিটিং অফ ওয়াটার এবং রিলিজ অফ অক্সিজেন। তাহলে ফটোসিনথেসিস পদ্ধতির মেন যে প্রসেস সেটা হচ্ছে অক্সিজেন রিলিজ, যে মেন যে বাই প্রোডাক্ট অক্সিজেন, তো সেই অক্সিজেন কিন্তু PS2ই কিন্তু রিলিজ করে, এবং সেটা নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেসেই কিন্তু তৈরি হয়। এবং এদের যে রিয়াকশন সেন্টার আছে 680, এবং এদের যে রিয়াকশন সেন্টার আছে তো সেটা হচ্ছে 700। সুতরাং অক্সিজেন তাহলে কোথা থেকে আসছে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে অক্সিজেন তার মেন সোর্স কিন্তু ওয়াটার, অর্থাৎ উদ্ভিদ যে জল যে শোষণ করছে, এই জলের সংকেত হচ্ছে H2O, এর মধ্যে যে অক্সিজেন আছে সেটাই কিন্তু প্ল্যান্ট কিন্তু অ্যাটমসফিয়ারে রিলিজ করে। সুতরাং সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেনের যে মেইন সোর্স, তো সেটা কিন্তু ওয়াটার, ঠিক আছে। উদ্ভিদের ক্ষমতা আছে এই জলকে ভেঙে অক্সিজেনকে অ্যাটমসফিয়ারে রিলিজ করার। তাহলে যে PS1 আর PS2 এর পার্থক্য আমরা দেখলাম, এবার একটু দেখে নাও। প্রত্যেকটা PS1 এর ক্ষেত্রে লাইট হারভেস্টিং কমপ্লেক্স কনজিস্ট অফ ভেরিয়াস পিগমেন্ট মলিকুল। কি কি থাকবে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং মাল্টিপল ক্যারোটিনয়েডস, অনেক রকমের ক্যারোটিনয়েড থাকে, বাউন্ড টু দ্য প্রোটিন ইন দ্য থাইলাকয়েড মেমব্রেন। এবং LHC অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টেনা কমপ্লেক্স ফর রিয়াকশন সেন্টার। দ্য থাইলাকয়েড মেমব্রেন ইজ পপুলেটেড বাই টু টাইপস অফ ফটোসিস্টেম। থাইলাকয়েড মেমব্রেনে দুই ধরনের ফটোসিস্টেম থাকে, এবং PS2 এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রিয়াকশন সেন্টার থাকবে, এবং এই রিয়াকশন সেন্টার কিন্তু P680, বিকজ দিস পিগমেন্ট ইজ বেস্ট অ্যাট অ্যাবসর্বিং লাইট হ্যাভিং ওয়েভলেন্থ 680 ন্যানোমিটার, মানে রেড পার্ট অফ দ্য স্পেকট্রাম, অ্যান্ড লোকেটেড অন দ্য গ্রানা থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে PS2 এর মধ্যে যে রিয়াকশন সেন্টার থাকবে সেটাই হচ্ছে P680। তাহলে PS2 অ্যাক্টিভেটেড হবে রেড জোন অফ লাইটে। তো PS2 এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে একটু দেখে নাও। তাহলে PS2 এবং PS1 এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে তাদের ডিফারেন্স কিন্তু এখান থেকেই তুমি পেয়ে যাবে। PS2 তে দেখো রিয়াকশন সেন্টার হিসেবে ক্লোরোফিল A 680 আছে, আবার PS1 এ আমরা দেখছি যে ক্লোরোফিল A 700 আছে। ক্লোরোফিল A ছাড়াও ক্লোরোফিল B থাকবে, তাহলে PS2 তে কিন্তু ক্লোরোফিল B আছে কতগুলো, 200টা। আবার PS1 এও আছে ক্লোরোফিল B 200 থেকে 400টা, তাহলে ক্লোরোফিল বি এর সংখ্যা কেবলমাত্র কম, ক্লোরোফিল বি এর সংখ্যা PS2 তে কিন্তু কম থাকে। এবং ক্যারোটিনয়েডস দেখো PS2 তেও 50, আবার PS1 এও কিন্তু 50 ক্যারোটিনয়েডস। তার সঙ্গে সঙ্গে কুইনন থাকবে, ঠিক আছে, এই জায়গাতে কোনো কুইননকে আমরা দেখতে পাচ্ছি না। এবং তার সঙ্গে সঙ্গে Mn2 প্লাস ক্লোরাইড এবং H2O অক্সিডাইজিং এনজাইম থাকবে। আর এই জায়গাতে দুটো আয়রন কন্টেনিং প্রোটিন FeS প্রোটিন থাকে। PS1 এ প্রধানত আয়রন কন্টেনিং প্রোটিন FeS প্রধানত প্রোটিন থাকে। তো এই দুটো হচ্ছে কম্পোনেন্ট। দ্য রিয়াকশন সেন্টার অফ দ্য PS1 P700 বিকজ ইট ইজ মোস্ট এফেক্টিভ। তাহলে এটা সব থেকে বেশি এফেক্টিভ হবে ফার রেড জোন অফ লাইটে, মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তুমি শুধুমাত্র এটুকুই মাথায় রাখবে, PS2 আর PS1 এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে PS2 তে ক্লোরোফিল বি এর সংখ্যা কম থাকে, কিন্তু PS1 এ কিন্তু ক্লোরোফিল বি এর সংখ্যা বেশি থাকে। এবং লোকেটেড অন বোথ স্ট্রোমা অ্যান্ড গ্রানা থাইলাকয়েড। স্ট্রোমা আর গ্রানা থাইলাকয়েড মানে কি, স্ট্রোমা আর গ্রানা থাইলাকয়েড মানে হচ্ছে এটা হচ্ছে গ্রানা। তো এই যে থাইলাকয়েড মানে এই যে গ্রানা আছে, তো গ্রানার মধ্যে যে থাইলাকয়েড আছে এখানে প্রধানত PS1 আউটার সারফেসে থাকে,
আবার প্রত্যেকটা গ্রানা আবার কানেক্টেড থাকে প্রধানত ফ্রেট চ্যানেল দিয়ে। তাহলে এই যে গ্রানা আছে, এই গ্রানা আছে, এই যে ফ্রেট চ্যানেল দিয়ে কানেক্টেড থাকে এবং সেটাও কিন্তু স্পেশাল টাইপের থাইলাকয়েড। তো সেই থাইলাকয়েড মেমব্রেনেই কেবলমাত্র আমরা PS1 কে দেখতে পাই, কিন্তু PS2 কে কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে PS1 এবং PS2। তো এই জায়গাতে আমরা দেখলাম PS1 আর PS2 এর মেন পার্থক্য তাহলে আমরা দেখে নিলাম। আউটার সারফেসে থাকবে, এটা ইনার সারফেসে থাকবে এবং PS1 সাইক্লিক আর নন সাইক্লিক দুটোতেই অংশ নেবে। PS2 কেবলমাত্র নন সাইক্লিকে পার্টিসিপেট করে। ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ফটো সিস্টেম। দেখো, ক্লিয়ার তো? আমাদের এটা বুঝতে সাহায্য করে যে আমি এই যে বলছি যে ফটো সিস্টেম আছে প্রকৃতপক্ষে কেন, তার এক্সপেরিমেন্টাল প্রমাণ কোথায়? বিজ্ঞান সবসময় এটা চেষ্টা করে যে প্রমাণ। তাহলে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 প্রকৃতপক্ষে যে তাদের যে এক্সিস্টেন্সি যে আছে এটা আমরা কিভাবে বুঝবো? তো এই সম্পর্কে পরীক্ষা করেছিলেন একজন সায়েন্টিস্ট। তো তিনি হলেন বিজ্ঞানী এমারসন। এমারসন একটা পরীক্ষা করেছিলেন এবং এমারসন এটা বলছেন যে দুটো ফটো সিস্টেম কিন্তু একসঙ্গে কাজ করে। দেখো, কেউ যখন একা যখন কাজ করে তখন প্রোডাক্ট অনেক কম তৈরি হয়, আবার অনেক সবাই মিলে যখন কাজ করবে তখন প্রোডাক্ট কিন্তু অনেক বেশি তৈরি হবে। সিম্পলি PS1 আর PS2 দুজনে মিলে কাজ করে এবং তার ফলে প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয় এবং সবসময় এটাই প্রেফার করে প্ল্যান্ট, তো যেখানে কম এনার্জি খরচ করে প্রোডাকশন যেখানে বেশি হবে এটাই কিন্তু প্ল্যান্ট চেষ্টা করে। তো এই জায়গাতে দেখো, প্রথমে এই যে জায়গাতে দেখো, যখনই আমরা 600 মানে 650 শুধুমাত্র মোনোক্রোম্যাটিক লাইট, মোনোক্রোম্যাটিক লাইট মানে কি? মানে ধরা যাক যে স্পেকট্রাম আছে মানে বর্ণালী আছে, তো বর্ণালীর মধ্যে প্রধানত বিভিন্ন জোন অফ লাইট থাকে। তো এর মধ্যে আমরা দুটো জোন অফ একটা জোন অফ লাইট নিলাম, তো সেটা হচ্ছে রেড জোন মানে লাল আলো। লাল আলোকে আবার দুটো ভাগে ভাগ করেছিলেন এমারসন, একটা হচ্ছে রেড জোন এবং আর একটা হচ্ছে ফার রেড জোন। ঠিক আছে? এরপরে যখনই আমরা প্ল্যান্টকে যখনই আমরা আলো দেব, লাইট যখন দেব, তখন তার মধ্যে কি পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে সেটা দেখব। যদি অক্সিজেনের মানে ইভলিউশন বা অক্সিজেনের তৈরি হওয়াটা যদি অনেক বেশি হয় তাহলে জানবো যে ফটোসিনথেসিসের রেট বেশি। আবার যদি অক্সিজেন তৈরি হওয়াটা যদি কম হয় তাহলে জানবো ফটোসিনথেসিসের রেট কম। সুতরাং প্রথমে তিনি কি করলেন, 680 ন্যানোমিটার বা 650 ন্যানোমিটার, যেটা বলছিলাম যে কোনো কোনো বইতে 680 আছে, কোনো কোনো বইতে 650 আছে, সেই জন্য আমি আর একটা জায়গায় 650 লিখেছি। তো 650 মানেই আমরা ধরে নিচ্ছি সেটা রেড জোন অফ লাইট বা এটা 680, দুটো একই ব্যাপার। ঠিক আছে? কিন্তু যখনই 700 হয়ে যাবে তখন সেটা কিন্তু ফার রেড জোন। ঠিক আছে? যখন 7 কথাটা লিখবে তখন সেটা কিন্তু ফার রেড জোন, কিন্তু যখন 6 থাকবে তখন সেটা হচ্ছে রেড জোন। এটা শুধু মাথায় রাখবে। এটা 680 নাকি 700 এগুলো বিভিন্ন বইতে ভ্যারি করে, বাট 6 মানে হচ্ছে রেড জোন আর 7 মানে হচ্ছে ফার রেড জোন। ক্লিয়ার? এরপরে তাহলে এই যে প্রথমে আমরা যদি 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি দিই মানে রেড জোন অফ লাইটকে আমরা অন করলাম, তাহলে অক্সিজেন প্রোডাকশন কত হচ্ছে? এতটা পরিমাণে হচ্ছে। আবার যদি অফ করে দিই তখন অক্সিজেন প্রোডাকশন বন্ধ হয়ে গেল। ঠিক আছে? আবার 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমি অন করলাম, প্রোডাকশন এই পর্যন্ত হচ্ছে। আবার যখন অফ করে দেবো তখন এই পর্যন্ত হচ্ছে। এই বিষয়টা আমরা দেখলাম। যদি দুটো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে যদি আমরা একসঙ্গে প্রয়োগ করি, দেখো 650 এবং 700, এবার এই দুটোকে মিলে আমরা প্রয়োগ করলাম, তখন কি হবে? তখন অক্সিজেনের ইভলিউশন 650 যে পরিমাণ করেছে এবং 700 যে পরিমাণ করেছে সেটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে দেখো এটা একটা লাইন আছে, তাহলে এটা একটা লাইন আর এটা একটা লাইন, এই পর্যন্ত হওয়ার কথা ছিল। ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে এই পর্যন্ত না হয়েও তার থেকে অনেকটা বেশি পরিমাণে প্রোডাকশন হয়। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় এই দুটো ফটো সিস্টেম একসঙ্গে কাজ করবে এবং মোর এফেক্টিভ ওয়েতে কাজ করবে। ঠিক আছে? দুজনে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করত তাহলে আমি এই পর্যন্ত আমি লিখতাম, মানে এইখানে গ্রাফ এসে শেষ হয়ে যেত, কিন্তু গ্রাফ কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, এর থেকে উপরে উঠে গেছে। তার মানে দুজনে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না। ধরা যাক কোনো একটা মানুষ 1 ঘন্টায় 5টা কোনো জিনিস তৈরি করতে পারে। ঠিক আছে? আবার অন্য একটা মানুষ 1 ঘন্টায় ধরা যাক 6টা তৈরি করছে। তাহলে যদি তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, একজন 5টা করলো আর একজন 6টা করলো, কিন্তু দুজনে মিলেমিশে কাজ করছে, তাহলে দেখা গেল যে প্রোডাকশন 15টা হয়ে গেল। তার মানে কি দুজনে একসঙ্গে কাজ করছে। কিন্তু ঘরের দুজনে যখন সেপারেট জায়গাতে আছে, একজন 5টা কোনো জিনিস তৈরি করলো, অন্যজন 6টা তৈরি করলো, তার মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। দুজনকে যদি যোগ করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে 11 হয়।
বাট যদি তারা কোঅপারেটিভ ওয়েতে কাজ করে, এর কাজে হেল্প করছে, ওর কাজে হেল্প করছে, দুজনে আনন্দ করে কাজ করছে, এরকম যদি হয় তাহলে 11-এর থেকে বেশি প্রোডাকশন হবে, ধরে নিচ্ছে 15 প্রোডাকশন হবে। এবং ফটোসিনথেসিসে প্রধানত এইরকম রুলসই ফলো হয়। তো রেড জোন অফ লাইটকে যদি আমরা ইউজ করি এবং ফার রেড জোন অফ লাইটকে যদি আমরা একসঙ্গে ইউজ করি, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি যে পরিমাণ প্রোডাকশন দেবে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে অক্সিজেনের ইভলিউশন ঘটবে। এবং এটাই প্রমাণ করে ফটোসিনথেসিস সবসময় দুটো ফটো সিস্টেমের সাহায্যে হয় এবং দুটো ফটো সিস্টেম কোঅপারেটিভ ওয়েতে কাজ করে। এবং এই যে প্রসেস, তো এটাকেই বিজ্ঞানী এমারসন বলেছিলেন এমারসনের এনহ্যান্সমেন্ট এফেক্ট। তাহলে দেখো রেড জোন অফ লাইটে ফটোসিনথেটিক রেট কিন্তু নর্মাল হবে এবং আচ্ছা আগে প্রথমে এই জায়গাটা দেখে নাও, যখন রেড জোন এবং ফার রেড জোনকে যখন ভেরি হাই গ্রেটার দ্যান দ্য কম্বিনেশন অফ দ্য রেড অ্যান্ড ফার রেড জোন, তাহলে যখন দুটোকে যখন আমরা একসঙ্গে প্রয়োগ করব তখন ফটোসিনথেটিক রেট কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? পরে এই লাইনটা আসছে, ক্লিয়ার? দেখো ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 1942 সালে এমারসন এবং লিউইস কি করলেন? 1942 সালে এমারসন এবং লিউইস এটা দেখলেন যে কোয়ান্টাম ইল্ড অ্যান্ড দ্য ফটোসিনথেটিক রেট ইন ক্লোরেল্লা পাইরেনোইডোসা। তাহলে এদের ওপর পরীক্ষা করেছিলেন, ক্লোরেল্লা ইটার ওপর পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, পাইরেনোইডোসা। সুতরাং এই স্পিসিসের ওপর প্রধানত এমারসন এবং লিউইস এক্সপেরিমেন্ট করেছিলেন। They experiment on a red zone of light and they introduce the monochromatic light and observe the quantum yield in each phase. Quantum yield মানে কি? একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেনের রিভলিউশন হচ্ছে, তো সেটাই হচ্ছে কোয়ান্টাম yield। তাহলে দেখো যখন আমরা মোনোক্রোম্যাটিক লাইট দিচ্ছি তো প্রথমেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে ইমারসান্সের রেড ড্রপ বা লোহিত চ্যুতি প্রভাব। মোনোক্রোম্যাটিক লাইট মানে প্রথমে 680 দিলাম, তারপরে 681 দিলাম, এরকম দিতে দিতে যখন আমরা যাচ্ছি দেখছি যে দে ফাউন্ড দ্যাট কোয়ান্টাম ইল্ড রিমেইনড ফেয়ারলি কনস্ট্যান্ট আপ টু 685 ন্যানোমিটার, বিয়ন্ড হুইচ ইট ডিক্লাইন শার্পলি। তার মানে কি 680 দিলাম, 81, 82, 83, 84, 85 এই পর্যন্ত দিচ্ছি, কিন্তু যখন এর উপরে যখন আমরা চলে যাচ্ছি মানে 700 এর কাছাকাছি যখন চলে যাচ্ছি তখন দেখছি যে পরিমাণ কোয়ান্টাম ইল্ড হওয়ার কথা তার থেকে কোয়ান্টাম ইল্ড হঠাৎ করে অনেকটা কমে গেল। তাহলে এই যে দিস ড্রপ অফ দ্য কোয়ান্টাম ইল্ড ইন দ্য ফার রেড জোন অফ লাইট, তাহলে দেখো রেড জোন অফ লাইটের ফটোসিনথেটিক রেট একটা নির্দিষ্ট লেভেলে হচ্ছে, কিন্তু যখন এটাকে বাড়াতে যখন 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিলাম হঠাৎ করে ফটোসিনথেটিক রেট কিন্তু কমে গেল, মানে কোয়ান্টাম ইল্ড হঠাৎ করে কমে গেল এবং এটাকেই বলা হয় লোহিতচ্যুতি প্রভাব। সো দিস ইজ কল্ড রেড ড্রপ বা লোহিতচ্যুতি। তাহলে লোহিতচ্যুতি কোথায় হচ্ছে? ফার রেড জোন অফ লাইটে, মানে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে প্রধানত লোহিতচ্যুতি হয় যখন মোনোক্রোম্যাটিক লাইট দিই, যখন ইন্ডিভিজুয়ালি দিই। যেটা তোমাদেরকে বলছিলাম, ধরো দেখ একটা স্কুলে এইচএম আছে, এইচএম আছে, সে এরকম কাজ করছে, আবার এইচএম কে যখন শুধুমাত্র অনলি দায়িত্ব দেওয়া হয় তখন কাজ কিন্তু ড্রপ হয়ে যাবে, দুজনে মিলে যখন কাজ করবে তখন লেভেল অনেক বেশি থাকবে। এক্ষেত্রেও সেরকম, এই যে এইচএম আছে একটা ফটোসিনথেটিক ইল্ড করছিল, হঠাৎ এইচএম রিটায়ার হয়ে গেলেন, তখন মানে এইচএম কে যখন দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তখন হঠাৎ করে প্রোডাকশন কমে গেল। ঠিক আছে, কিন্তু দুজনে মিলে একসঙ্গে যখন কাজ করছিল তখন স্কুল তো ভালোই চলছিল। তাহলে এই যে ফার রেড জোন অফ লাইটে হঠাৎ করে কোয়ান্টাম ইল্ডের পরিমাণ কমে যাওয়া, সো দিস ইজ কল্ড লোহিতচ্যুতি। তাহলে এমারসন এবার কি করলেন? এমারসন বললেন না, এরকম তো হলে হবে না, ফটোসিনথেটিক রেট তো অনেক বেশি হতে হবে, না হলে ফটোসিনথেসিস হবে কি করে? রেড ড্রপ মানে হচ্ছে কোয়ান্টাম ইল্ড হঠাৎ করে কমে যাওয়া, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কখনোই হয় না। তখন তিনি আরো একটা এক্সপেরিমেন্ট করলেন, এমারসন অ্যান্ড হিজ কলিগ, টু সেট আপ টু বিমস, এটা বি হবে, ঠিক আছে, এখানে ডি লিখেছি, টু বিমস অফ লাইট, ওয়ান ইন দ্য রিজিয়ন 650 থেকে 680 ন্যানোমিটার। আচ্ছা ঠিক আছে, ওয়ান ইন দ্য রিজিয়ন অফ দ্য 650 থেকে 680 এবং আরো একটা রিজিয়ন হচ্ছে 700 থেকে 720 ন্যানোমিটার। ঠিক আছে, যখন দুটো বিম অফ লাইট অ্যাপ্লাইড সাইমালটেনিয়াসলি দ্য রেট অফ ফটোসিনথেসিস ওয়াজ 2 থেকে 3 টাইমস গ্রেটার দেন দ্য সাম অফ দ্য রেটস অবটেইনড উইথ ইচ বিম সেপারেটলি। যেটা তোমাদের বলছিলাম, এই বিম অফ লাইট যে পরিমাণ ফটোসিনথেটিক রেট যে পরিমাণ দিচ্ছিল, এটা যেটা দিচ্ছিল তার থেকে অন্তত 2 থেকে 3 গুণ বেশি আমরা এক্ষেত্রে ফটোসিনথেটিক রেটকে আমরা পাবো, এবং একেই বলা হয় এমারসন্সের সেকেন্ড এফেক্ট অর এমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং এটা তো হতেই হবে, দুটো ফটো সিস্টেম কোঅপারেটিভ ওয়েতে কাজ করবে, কারণ ফটোসিনথেটিক রেট বা কোয়ান্টাম ইল্ডকে সবসময় বেশি হতে হবে, না হলে প্ল্যান্ট কিন্তু সার্ভাইভ করবে না। তাহলে রেড জোন অফ লাইটে ফটোসিনথেটিক রেট নর্মাল, কিন্তু শুধুমাত্র ফার রেড জোন অফ লাইট যদি দিয়ে দিই তখন ফটোসিনথেটিক
রেড তখন হঠাৎ করে ড্রপ করে যায় লোহিত চ্যুতি। যখন আমরা মোনোক্রোম্যাটিক দিই, লাইট দিই, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? কিন্তু যখন দুটো বিম অফ লাইট যখন আমরা দেব, তখন রেড জোন আর ফার রেড জোন দুজনকে যখন একসঙ্গে আমরা অ্যাপ্লাই করছি, তখন ভেরি হাই গ্রেটার দ্যান দ্য কম্বিনেশন অফ দ্য রেড অ্যান্ড ফার রেড জোন। সো দিস ইজ কল্ড ইমারসান্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং ইমারসান্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট এটাই প্রমাণ করলো যে দুটো ফটো সিস্টেম কোঅপারেটিভ ওয়েতে কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি নয়, তারা কোঅপারেটিভ মেকানিজমে কাজ করে। ওয়ান ড্রাইভেন বাই লং ওয়েভলেন্থ অফ লাইট গ্রেটার দ্যান 680 ন্যানোমিটার। তাহলে যেটা 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কাজ করছে, ফার রেড জোন অফ লাইটে কাজ করবে, এবং আরও একটা শর্ট ওয়েভলেন্থ অফ লাইটে কাজ করবে, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কাজ করবে, ঠিক আছে? সুতরাং ইমারসান্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট এটাই প্রমাণ করলো ফটোসিনথেসিস দুটো ফটো সিস্টেমের সাহায্যে হয়। লাইট রিঅ্যাকশনে প্রথমে আমরা কি দেখলাম? লাইট রিঅ্যাকশনে কোন কোন জিনিস তৈরি হয় প্রথমে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। জলের স্প্লিটিং হবে, ওয়াটার স্প্লিট আপ হবে, 640 এবং 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট ইউটিলাইজ হবে, এটিপি তৈরি হবে এবং এনএডিপিএইচ তৈরি হবে। এক্ষেত্রে 680 আর 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কেন লাগছে আমরা দেখে নিলাম, কোথায় লাগছে আমরা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে তারপরে আমরা যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে যে ফটোসিনথেটিক পিগমেন্ট, কোয়ান্টোজোম এবং ফটো সিস্টেম, এদের মধ্যে কি সম্পর্ক আছে বা রিলেশনশিপ আছে সেটা আমরা দেখলাম। তারপরে আমরা যেটা দেখলাম যে দুটো ফটো সিস্টেম তো অবশ্যই থাকতে হবে, এবং ইমারসান সেটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন, না হলে কিন্তু রেড ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো ফটো সিস্টেম কোঅপারেটিভ ওয়েতে কাজ করে। তো এরপরে আমরা যেটা দেখব, এই যে দুটো ফটো সিস্টেম কোঅপারেটিভ ওয়েতে কাজ করছে এবং তার ফলে কি ঘটনা ঘটছে, অর্থাৎ এর ফলে কিন্তু এটিপি তৈরি হবে এবং এনএডিপিএইচ তৈরি হবে এবং জলের আলোক বিশ্লেষণ ঘটবে, ওয়াটারের স্প্লিটিং হবে, ঠিক আছে? সুতরাং এই তিনটে ঘটনাই এবার আমরা দেখব। তো সো দিস ইজ স্টেজেস অফ লাইট রিঅ্যাকশন, ঠিক আছে? দেখো এই পর্যন্ত। এবার আমরা যেটা দেখব, তো এবার আমরা যেটা দেখব একদম সিম্পল ওয়েতে আমরা দেখব যে কিভাবে ফটোসিনথেসিস সম্পন্ন হয় লাইট রিঅ্যাকশন। দেখো প্রথমেই PS2 প্রধানত নির্দিষ্ট 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে হচ্ছে শোষণ করে, অ্যাবসর্ব করে, এবং বলেছিলাম যে PS2 এর মধ্যে যে রিঅ্যাকশন সেন্টার আছে, সো দিস ইজ রিঅ্যাকশন সেন্টার, একে সূর্যের আলো আঘাত করে এবং তার ফলে PS2 ইলেকট্রনকে রিলিজ করে দেয়, ঠিক আছে? এক্ষেত্রে আমি 4টি ইলেকট্রনকে আমি দেখিয়েছি, 4টি ইলেকট্রন এটা রিলিজ করলো, এবং যখন আমরা টোটাল স্কিমটাকে যখন আমরা দেখব, দুটো ইলেকট্রনকে আমরা অ্যানালাইসিস করবো। এক্ষেত্রে 4টে করেছে, কারণ আছে, একটু দেখে নাও। তাহলে প্রথমেই যখন এই লাইট যখন এলো, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন এটাকে আঘাত করলো, তখন এই ইলেকট্রনকে রিলিজ করলো এবং কাকে দিল? এক্স কে দিল, ঠিক আছে? এক্স মানে অনেকগুলো মলিকুল হতে পারে, কিন্তু আমি বলছি যে এটা এক্স কে দিল। এবং এই ইলেকট্রন যখন এক্স কে দিল, ইতিমধ্যে 700 ন্যানোমিটারের আলো কিন্তু পড়েছে। দেখো এরকম নয় যে উদ্ভিদের কাজে হেল্প করার জন্য প্রথমে 680 ন্যানোমিটার পড়বে, তারপরে 700 ন্যানোমিটার পড়বে, নট দ্যাট। অ্যাকচুয়ালি আলো যখন পড়ছে একসঙ্গেই কিন্তু পড়ছে ফটোসিনথেটিক পিগমেন্টের ওপর বা ফটো সিস্টেমের ওপর। তাহলে যখন PS2 তে যখন আলো পড়ছে, PS1 এও তখন আলো পড়ছে। তাহলে PS2 যেরকম ভাবে ইলেকট্রনকে রিলিজ করছে, PS1ও কিন্তু ইলেকট্রনকে রিলিজ করছে। যখন PS2 যখন ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে, তখন এটা ফাঁকা হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা ইলেকট্রন হোল তৈরি হচ্ছে। PS1ও যখন ইলেকট্রনকে রিলিজ করছে, তখন এর মধ্যে একটা হোল তৈরি হচ্ছে, মানে অক্সিজেনের একটা ইলেকট্রনের একটা চাহিদা তৈরি হচ্ছে। তো তখন কি হবে? এই যে PS1 তার ইলেকট্রনের চাহিদা কার থেকে পূরণ করবে? PS2 যে ইলেকট্রন যেটা ছেড়েছে, তো সেখান থেকে PS1 তার ইলেকট্রনের চাহিদা পূরণ করবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি হবে? যখন এই যে এক্স যখন PS1 কে যখন ইলেকট্রন দিচ্ছে, তখন এই জায়গাতে একটা উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ এটিপি তৈরি হবে, ভালো করে দেখো। তাহলে যখন PS2 থেকে যখন PS1 এ যখন ইলেকট্রন যাচ্ছে, তখন এটিপি তৈরি হচ্ছে। তখন কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। অর্থাৎ ফটোফসফোরিলেশন পদ্ধতিতে এটিপি তৈরি হচ্ছে। কেন এটিপি তৈরি হচ্ছে আমরা দেখব। আমি কি বলেছিলাম? ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনের মেন টার্গেট কি? এটিপি তৈরি এবং এনএডিপিএইচ তৈরি। তাহলে এটিপি কোন জায়গাতে তৈরি হচ্ছে? যখন PS2 থেকে ইলেকট্রন যখন PS1 এর দিকে যাচ্ছে, তখন এটিপি তৈরি হচ্ছে।
এবার PS2 তো তার ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়েছে কাকে? Y কে ছেড়ে দিয়েছে। তো Y তখন কি করেছে? এই ইলেকট্রনকে পাতার কোষের মধ্যেই আবার NADP+ থাকে। কি থাকে? NADP+। এটা শুধু NADP+ থাকে পাতার কোষের মধ্যে। তখন এই ইলেকট্রন তখন এর সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে? যখন ইলেকট্রন যুক্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে, যখনই ইলেকট্রন যুক্ত হচ্ছে এর সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটছে দেখো। তাহলে PS1 তো তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করছে PS2 থেকে। কিন্তু PS2 তাহলে ইলেকট্রনের ঘাটতি কোথা থেকে পূরণ করবে? এই যে অ্যাক্টিভেটেড যে PS2 আছে তখন জলকে ভেঙে দেবে। দেখো 2H2O কে ভেঙে দিল। ঠিক আছে? 2 অণু জলকে ভেঙে দিল। আমি 2 অণু হিসেবে দেখিয়েছি। আবার পরে 1 অণু হিসাবেও দেখব। ঠিক আছে? তাহলে 2 অণু জলকে ভেঙে দিল। তাহলে 2 অণু জলকে যখন ভাঙছে তখন 2 into 2 কত হচ্ছে? 4। ঠিক আছে? তাহলে 4H+ এবং তার সঙ্গে সঙ্গে O2 তৈরি হচ্ছে। তাহলে দেখো এই যে 4H+ আছে তাহলে এক্ষেত্রে কি 4+ আছে, তাহলে 4+ কিভাবে নিউট্রালাইজ হবে? নিউট্রালাইজ হবে 4টি ইলেকট্রন সে যদি ছেড়ে দেয়। তাহলে 4টি ইলেকট্রন প্লাস হচ্ছে 4টে এই যে H+, এই দুটো মিলেই তো এক্ষেত্রে আমরা জানবো যে সেটা হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাবে। সুতরাং এই কারণের জন্যই প্রথমে আমি 2H2O দিয়ে এটাকে দেখিয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? অনেক সময় দেখবে যে কোথাও 4 ইলেকট্রন আছে, কোথাও 2 ইলেকট্রন আছে। এর মধ্যে এই যে এটাই কিন্তু মেইনলি বোঝার, মানে কনসেপশন ক্লিয়ারেন্স এর জন্য এটাই মেন। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যখন 2H2O ধরছি তখন কিন্তু 4 ইলেকট্রন আমরা নিয়ে নেব। তাহলে দেখো জল ভেঙে যাচ্ছে তাহলে H+ এবং O2 তে ভেঙে যাচ্ছে। তো এই যে প্লাস তো তৈরি হলো তাহলে মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা PS2 নিয়ে নিল। তাহলে PS2 যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রন কিন্তু কখনোই আর PS2 মানে PS2 সেটা কিন্তু PS1 কেই সে তখন দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এবং PS2 তার ইলেকট্রনের ঘাটতি কোথা থেকে পূরণ করছে? জলকে ভেঙে দিয়ে সে পূরণ করছে। আর PS1 যে ইলেকট্রন যেটাকে দিয়ে দিয়েছে, PS1 প্রথম স্টেপে এই ইলেকট্রনকে আবার কোথায় যোগ করছে? 2 NADP+ এই যে পাতার কোষে আছে তো এখানে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই যে 4H+ যেটা তৈরি হয়েছে, এই H+ আবার দেখো তাহলে এই জায়গাতে কতগুলি ইলেকট্রন এসেছে? PS1 কতগুলোকে ছেড়েছে? 4টি ইলেকট্রনকে। তাহলে এক্ষেত্রে H+ কতগুলো তৈরি হয়েছে? 4H+। তাহলে 4H++ প্লাস হচ্ছে 4টি ইলেকট্রন। তাহলে কি হচ্ছে? 4H আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? 4H আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই জায়গাতে তাহলে দেখে নাও। তাহলে এখানে কি হবে? 2 যে NADP আছে তাহলে NADPH তৈরি হচ্ছে প্লাস 2 অণু H+ আয়ন তৈরি হচ্ছে। সুতরাং PS1 এই যে ইলেকট্রন যেটা সে ছেড়ে দিয়েছে তো সেই ইলেকট্রন এবার NADPH তৈরিতে সেটা হচ্ছে ইউটিলাইজ হচ্ছে। তো এই জায়গাতে আমরা দেখছি যে X আর Y আছে। X আর Y হলো ইলেকট্রন অ্যাকসেপ্টার। X আর Y হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার আর আচ্ছা E মাইনাস হচ্ছে ক্যারিয়ার, মানে ইলেকট্রন মানে হচ্ছে এগুলো ইলেকট্রন ক্যারি করছে এটা। X আর Y হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। এরা প্রধানত ইলেকট্রনকে বহন করে নিয়ে যায়। সুতরাং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে P680 মানে PS2 প্রধানত 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা যখন উত্তেজিত হয় তখন সে ইলেকট্রনকে ছেড়ে দেয় এবং সেগুলো প্রধানত ইলেকট্রন ক্যারিয়ার ক্যারি করে PS1 কে দেবে। PS1 যে ইলেকট্রনকে দিচ্ছে সেই ইলেকট্রন আবার NADP+ প্রধানত বিজারিত NADP তৈরিতে প্রধানত ইউটিলাইজ হয়। তো এই যে টোটাল যে প্রসেস এই পর্যন্ত যে প্রসেস, তো এই প্রসেসকেই আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। এবং লাইট রিঅ্যাকশনে প্রধানত এই নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টই অংশ নেয়। এবং আমি দেখিয়েছিলাম ইমারসান্সের এফেক্টে PS1 আর PS2 দুজনে মিলে কাজ করে। ঠিক আছে? এবং সেই কারণের জন্য এই ফটোসিনথেসিস কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। তাহলে PS1 এবং PS2 যখন দুজনে কাজ করছে তারা নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেসে তারা কিন্তু বিজারিত NADP তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ATP তৈরি করছে। ঠিক আছে? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? একটা বিষয় আছে তো সেটা হচ্ছে সাইক্লিক AMP। যখন পাতার কোষে প্রচুর পরিমাণে NADPH তৈরি হয়ে যায়, PS1 যখন NADPH যখন তৈরি করে ফেলে তখন কিন্তু আর NADPH এর আর প্রয়োজন হয় না। কিন্তু যে কোনো অর্গানিজমসের ATP সবসময় তৈরি হওয়াটা ভালো। তাহলে উদ্ভিদের মধ্যে তো আলো পড়ছে, তাহলে সেই আলো কি এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে? না, উদ্ভিদ সেটা কখনো করতে দেয় না প্ল্যান্ট। তো প্ল্যান্ট তখন আরো এটিপি তৈরি করে। তো এই সময় শুধুমাত্র থাইলাকয়েড মেমব্রেনের যে আউটার সারফেসে যে PS1 আছে এই PS1 কেবলমাত্র অ্যাক্টিভেটেড হয়। তো PS1 যে অ্যাক্টিভেটেড হলো সে তখন এই ইলেকট্রনকে দিয়ে দিল ইলেকট্রন অ্যাকসেপ্টারকে। এই ইলেকট্রন অ্যাকসেপ্টার আবার সাইক্লিক প্রসেসে এই জায়গাতে PS2 এর কিছু কিছু ইলেকট্রন ক্যারিয়ার এই ইলেকট্রনকে নিয়ে যাবে। ঠিক আছে? নিয়ে গিয়ে আবার PS1 কে ফিরিয়ে দেবে। তাহলে এই জায়গাতেও কিন্তু ATP তৈরি হবে। তাহলে এই যে প্রসেস তো সেটাই হচ্ছে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। এক্ষেত্রে PS1
যে ইলেকট্রনকে ছেড়েছে তো সেই ইলেকট্রন আবার PS1 এ ফিরে আসে এবং সেই জন্যই এটাকে বলা হয় সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। কিন্তু এই জায়গাতে PS1 যে ইলেকট্রন দিয়েছে সেটা যেমন PS1 এ ফিরে আসবে না, আবার দেখো PS2 যে ইলেকট্রন দিয়েছে সেটাও কিন্তু PS2 তে আর ফিরে আসবে না। ঠিক আছে? তাহলে PS2 তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে কিভাবে? জলকে ভেঙে দিয়ে। PS1 কিভাবে পূরণ করবে? PS2 থেকে নির্গত ইলেকট্রনকে নিয়ে। এবং সেই কারণের জন্যই এই যে টোটাল যে প্রসেস, এই টোটাল প্রসেসকে আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। আর সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টটা আমরা দেখে নিলাম। ক্লিয়ার এটা? আচ্ছা, এইবারে একটুখানি এটা দেখে নাও, তারপরে আমরা ডিটেলসে পড়বো। আগে প্রথমে এটা বুঝতে হবে, তারপরে ডিটেলসে যাব। বলছে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, বলছে এক্সাইটেড ইলেকট্রন ফ্রম দ্য P680 or PS2 and the P700 reduce ইলেকট্রন অ্যাকসেপ্টার X and Y রেসপেক্টিভলি। রিডিউস মানে কি? যখন কোনো কম্পাউন্ড ইলেকট্রনকে নেয় তখন জানবে সে বিজারিত হলো। ঠিক আছে? ইলেকট্রনকে ছেড়ে দেওয়া মানে জানবে সেটা হচ্ছে অক্সিডাইজড হলো। তাহলে কি হবে? P680 এবং 700 যখন ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে তখন তারা পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে, তার মানে তারা অক্সিডাইজড হয়ে যাচ্ছে। ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে কি? তারা জারিত হয়ে যাচ্ছে এবং সেই জন্যই ফটোসিনথেসিস এক রকমের জারণ বিজারণ প্রক্রিয়া। দ্য ইলেকট্রন ডোনর হুইচ প্রোভাইড দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন ফর P680 ইজ ওয়াটার। তাহলে P680 তার ইলেকট্রন কোথা থেকে নেবে? জল থেকে নেবে। ওয়াটার স্প্লিট রিলিজ ইলেকট্রন হুইচ এন্টার দ্য P680 এবং হাইড্রোজেন আয়নস অ্যান্ড দ্য অক্সিজেন আর রিলিজড। জল যখন ভাঙছে তখন হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন তখন রিলিজড হচ্ছে এবং অক্সিজেন এসকেপ অ্যাজ ওয়েস্ট প্রোডাক্ট হয়ে গেল। ইলেকট্রন ফ্লো ফ্রম দ্য এক্স, তাহলে P680 যে ইলেকট্রন দিয়েছে সেটা এক্স দিয়ে প্রধানত ফ্লো হয় অ্যালং এ চেন অফ দ্য ইলেকট্রন ক্যারিয়ার। তাহলে লসিং এ লিটল এনার্জি ইচ টাইম দে মুভ ফ্রম ওয়ান ক্যারিয়ার টু দ্য নেক্সট। একটা ক্যারিয়ার থেকে আর একটা ক্যারিয়ারে যখন ইলেকট্রন যায় কিছুটা পরিমাণে শক্তির অপচয় হয়। ইভেনচুয়ালি ফিল দ্য পজিটিভ হোল লেফট ইন দ্য P700। P700 ইতিমধ্যে তার ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে মানে সে পজিটিভ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু পজিটিভ হোল হিসাবে রয়ে গেছে। তো এই পজিটিভ হোলের ভেতরে তাহলে কে ঢুকে যাচ্ছে? ইলেকট্রন ঢুকে যাচ্ছে। ইলেকট্রন ফ্রম দ্য ওয়াই পাস টু দ্য, তাহলে ইলেকট্রন সে নিয়ে নিল। ইলেকট্রন ফ্রম ওয়াই, তো ওয়াই ইলেকট্রন কোথা থেকে পেয়েছে? PS1 থেকে পেয়েছে। সেটা এবার NADP তে চলে আসে অ্যালং এ চেন অফ দ্য ইলেকট্রন ক্যারিয়ার অ্যান্ড কম্বাইন উইথ দ্য হাইড্রোজেন আয়ন টু ফর্ম দ্য রিডিউস NADP অর NADPH। অর্থাৎ এই যে হাইড্রোজেন আয়ন যেটা তৈরি হয়েছে তো তার সঙ্গে যুক্ত হয়। অ্যাজ দ্য ইলেকট্রন পাস অ্যালং দ্য ক্যারিয়ার, যখন ইলেকট্রন যখন পাস করছে অ্যালং দ্য ক্যারিয়ার কোথা থেকে? X থেকে P700 এ। দেখো X থেকে P700 যখন যাচ্ছে দে লস এনার্জি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রধানত এনার্জি লস হয়। তাহলে এই লস এনার্জি কি হবে? এই লস এনার্জি যেটা প্রধানত হারিয়ে যাচ্ছে এই এনার্জিটা, এটাই ATP তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে? দ্য ফল অফ দ্য ইলেকট্রন ফ্রম এ হায়ার টু এ লোয়ার এনার্জি লেভেল ক্যান বি ইউজ টু ড্রাইভ ম্যানুফ্যাকচার অফ এটিতে হবে। এরপরে দেখো সাইক্লিক প্রসেস তাহলে কি হচ্ছে? বলছে ইলেকট্রন ফ্রম দ্য ওয়াই আর রিসাইকেলড ব্যাক টু দ্য P700 ভায়া অ্যানাদার চেন অফ দ্য ইলেকট্রন ক্যারিয়ার। মানে P700 যে ইলেকট্রন দিয়েছে সেটা আবার P700 এ আবার ফিরে চলে আসে। অ্যাজ দ্য ইলেকট্রন পাস ডাউন দ্য চেন দেয়ার এক্সাইটেশন এনার্জি ইজ কাপল টু ATP প্রোডাকশন। যখন এইভাবে ইলেকট্রন যখন চেন দিয়ে যখন পাস করছে তখন এটা কিন্তু ATP তৈরি করছে। তাহলে সাইক্লিক আর নন সাইক্লিকের মধ্যে বেসিক পার্থক্য কি? অবশ্যই পাথওয়ে অফ দ্য ইলেকট্রন কি হবে? নন সাইক্লিকে কখনোই ফিরে আসবে না। PS2 থেকে নির্গত ইলেকট্রন PS2 তার নিজের ইলেকট্রন পাবে না, PS1 তার নিজের ইলেকট্রন পাবে না। কিন্তু সাইক্লিকে কি হবে? সাইক্লিকে PS1 যে ইলেকট্রন রিলিজ করছে আবার সেটা PS1ই সে কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রথম যে ইলেকট্রন ডোনর সেটা কিন্তু ওয়াটার। দেখো সাইক্লিক নন সাইক্লিকে প্রথম ইলেকট্রন ডোনর কে? ওয়াটার। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে সাইক্লিকে কে? প্রথম যে ইলেকট্রন ডোনর সেটা হচ্ছে PS1। সাইক্লিক যখন প্রসেস হচ্ছে ইলেকট্রনকে কে রিলিজ করছে? PS1। ঠিক আছে? তারপরে দেখো লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে? নন সাইক্লিকে NADP। তাহলে সাইক্লিকে কে? PS1 লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার। প্রোডাক্ট কি হচ্ছে এক্ষেত্রে? ATP তৈরি হচ্ছে NADPH এবং অক্সিজেন। আর এক্ষেত্রে কি শুধুমাত্র ATP? কেন অক্সিজেন নয়? তাহলে অক্সিজেন এই কারণের জন্যই নয় কারণ PS2 তে এক্ষেত্রে ইনভলভ নয়। ঠিক আছে? মানে এই জায়গাতে প্রধানত PS2 ইনভলভ নয়। আবার দেখো PS ইনভলভ, তাহলে দেখো 1 আর 2 ফটোসিস্টেম 1 2 দুটোই কিন্তু নন সাইক্লিকে অংশ নেয়। আবার দেখো সাইক্লিকে কেবলমাত্র ফটোসিস্টেম 1 অংশ নেয়। ঠিক আছে? সবার কাছে এটা ক্লিয়ার? দেখো এবারে দেখো, এবার আমরা একদম ডিটেলস মেকানিজমে যাব। তো সেটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো একে বলা হয় জেড স্কিম। এটা দিয়েছিলেন বিজ্ঞানী হিল এবং বেন্ডাল।
তো এটাকে অনেকটা জেডের মতো দেখতে লাগে। কেন জেডের মতো দেখতে লাগে? আমরা যখন কাগজে লিখবো, কাগজ বলতে আই মিন কোনো পেপারে যখন লিখবো, কোনো খাতাতে যখন লিখবো, তো তখন এটাকে দেখো অনেকটা জেডের মতো দেখতে লাগছে। তো সেই কারণের জন্য এই স্কিমের তিনি নাম দিয়েছিলেন জেড স্কিম। ক্লিয়ার? সুতরাং আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ডিটেলসে আমরা পড়তে চলেছি। দেখো, লাইট রিয়াকশন ইজ অলসো কল্ড অ্যাজ প্রাইমারি ফটোকেমিক্যাল রিয়াকশন অর হিল রিয়াকশন। তোমাদের সিলেবাসে আছে দেখবে হিল রিয়াকশন। তাহলে হিল রিয়াকশন মানেই কিন্তু লাইট রিয়াকশন। যেটা আমরা পড়ছি এটাই হচ্ছে হিল রিয়াকশন। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন ইজ হিল রিয়াকশন। অ্যাসিমিলেটরি পাওয়ার, অ্যাসিমিলেটরি পাওয়ার মানে কি? অ্যাসিমিলেশন মানে কি? যে কোনো কিছু রেখে দিয়েছে তো সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। তাহলে যার মধ্যে শক্তি আছে তো সেটাই অ্যাসিমিলেটরি পাওয়ার। অ্যাসিমিলেটরি পাওয়ার বলতে এক্ষেত্রে তাহলে NADPH প্লাস H প্লাস এবং তার সঙ্গে সঙ্গে ATP ইজ জেনারেটেড এবং অক্সিজেন ইজ রিলিজড। নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তাহলে কি হচ্ছে? উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ NADPH এবং H প্লাস এবং তার সঙ্গে সঙ্গে ATP তৈরি হয়। NADP মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে? ATP মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই দুটো রিলিজড হবে। দ্য অ্যাসিমিলেটরি পাওয়ার ইজ ইউটিলাইজড ইন দ্য ডার্ক রিয়াকশন এবং ওয়াটার ইজ আলটিমেট ইলেকট্রন ডোনার। টোটাল বিষয়টা দেখো, যখন আমরা কেলভিন সাইকেল পড়ব, লাইট রিয়াকশনের সঙ্গে ডার্ক রিয়াকশনের অ্যাকচুয়ালি তাদের মধ্যে প্রধানত কম্বিনেশনটা একটু দেখে নাও। তো লাইট যখনই পড়বে তখন লাইট রিয়াকশন হবে। কোথায় হবে? গ্রানা অঞ্চলে হবে। এবং লাইট রিয়াকশনে কি কি ইউটিলাইজ হবে? জল ইউটিলাইজ হবে এবং অক্সিজেনের ইভলিউশন ঘটবে, ঠিক আছে? পাতা মানে প্ল্যান্ট যে ওয়াটার যে অ্যাবসর্ব করেছে সেটা ভেঙে যাবে এবং তার ফলে অক্সিজেন এক্ষেত্রে রিলিজ হবে। কেন অক্সিজেন রিলিজ হবে? কারণ PS2 কে ইলেকট্রনকে দিতে হবে। এবং লাইট রিয়াকশনে আরও দুটো মেটেরিয়ালস তৈরি হয়, একটা ATP এবং আর একটা NADPH, যেগুলো লাইট রিয়াকশনের সঙ্গে ইনভলভ। তো সেগুলোকে আমি পিঙ্ক কালারে লিখেছি। এই যে ATP আর NADPH কে ব্যবহার করবে কে? কেলভিন সাইকেল, এটা স্ট্রোমাতে ঘটবে। এবং এই ডার্ক রিয়াকশনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজ হবে, ঠিক আছে? এখনো গ্লুকোজ তৈরি করার জন্য ছবার কেলভিন সাইকেল হবে, 6 বার। এখনো গ্লুকোজ তৈরি করার জন্য 6টা সাইকেল লাগে। অনেকের এগুলো মানে কনসেপশন থাকে না, আমি পরের দিন এগুলো পড়াবো তোমাদেরকে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখবো যে এই যে CO2 যেটা হচ্ছে, তো এই CO2 প্রধানত কেলভিন সাইকেলের মধ্যে ঢুকে গেল এবং কেলভিন সাইকেলের বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় যেটা, তো সেটাই হচ্ছে সুগার। তাহলে যতক্ষণ না কেলভিন সাইকেল হচ্ছে, C3 সাইকেল যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুগার তৈরি হবে না। কিন্তু এই C3 সাইকেলকে কন্টিনিউ করার জন্য ATP এবং NADPH লাগবে এবং এই ATP এবং NADPH কিন্তু লাইট রিয়াকশনে তৈরি হবে। লাইট রিয়াকশন তখনই ATP এবং NADPH তৈরি হবে যদি প্ল্যান্ট ওয়াটারকে অ্যাবসর্ব করতে পারে, ঠিক আছে? যখনই ওয়াটারকে সে ব্যবহার করবে তখনই অক্সিজেনের ইভলিউশন ঘটবে, ঠিক আছে? তাহলে কেলভিন সাইকেলে এই যে ATP এবং NADPH যেটা ইউটিলাইজ হলো, ব্যবহৃত হলো, তার ফলে বাই প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা NADP প্লাস আর ADP। তো NADP প্লাস আবার দেখো লাইট রিয়াকশনে ব্যবহৃত হচ্ছে, ADP আবার লাইট রিয়াকশনে ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে স্কিম ফটোসিনথেসিসের, এটা হচ্ছে একদম জেনারেল স্কিম। এবং এই স্কিম তুমি যদি মনে রাখো তাহলে কনসেপশন তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? এটা দেখো, নন সাইক্লিক যে ফটোফসফোরিলেশন, প্রকৃতপক্ষে এটাই কিন্তু ফটোসিনথেসিসের মেন লাইট রিয়াকশন। তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার অ্যান্ড অক্সিজেন ইভলিউশন। একটু আগে এই অংশটা আগে দেখে নাও। সুতরাং আমরা জেড স্কিম আমরা পড়ছি, আগে প্রথমে তোমাদের ছবিটা দেখাই, ঠিক আছে? আগে ছবিটা থেকে ডিসক্রাইব করব, তারপর টোটাল বিষয়টা বলবো। এটাকে আমাকে একটু ছোট করতেই হলো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো PS2। তো PS2 এর মধ্যে এই যে 680 ন্যানোমিটারের এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটুখানি বাড়িয়ে দিই, তারা ওইখানটা একটু ছোট করে নিই, তারপর বলে দিচ্ছি। দেখো এই যে প্রথমে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, মানে এক্ষেত্রে এনার্জি কম আছে আর কি। তো 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রথমে, মানে লোয়ার তরঙ্গ দৈর্ঘ্য, এক্ষেত্রে আমি লোয়ার অ্যারো দিয়েছি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে ফটো সিস্টেমের লাইট হারভেস্টিং কমপ্লেক্স প্রধানত এই 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো অ্যাবসর্ব করবে এবং অ্যাবসর্ব করে রিয়াকশন সেন্টারকে দিল। রিয়াকশন সেন্টার তখন ইলেকট্রনকে রিলিজ করে দিল, তার মানে রিয়াকশন সেন্টার এক্সাইটেড হয়ে গেল, স্টার চিহ্ন দিয়ে দিয়েছে এক্সাইটেড। এবং তারপরে যেটা আমি লিখেছিলাম এক্স, এক্স মানে এই সবগুলো, ঠিক আছে? এক্স মানে হচ্ছে কি এই সমস্তগুলো হচ্ছে এক্স। তাহলে এই এক্সাইটেড ইলেকট্রন প্রথমে দুটো ইলেকট্রন হিসেবে ধরেছে। দেখো প্রথমে আমি 2H2O লিখেছিলাম,
তো সেই কারণের জন্য 4টি ইলেকট্রন দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমি H2O লিখেছি, সেই জন্য কটা ইলেকট্রন দেখাচ্ছি? দুটো। ভালো করে মাথায় রাখবে, যেখানে 2H2O আছে সেখানে কিন্তু 4 ইলেকট্রন থাকবে, আর যেখানে একটা H2O কে যদি আমরা মেনশন করি তাহলে কতগুলি ইলেকট্রন হবে? দুটো। ঠিক আছে? বিভিন্ন আমরা যখন পড়ি তখন কনফিউজড হয়ে যাই যে এক জায়গায় দেখছি 4টি ইলেকট্রন, ওই ইলেকট্রন এর হিসাব মেলাতে মেলাতে আমরা পাজলড হয়ে যাই। তুমি শুধুমাত্র সিম্পলি এটা মনে রাখবে, H2O মানে হচ্ছে দুটো ইলেকট্রনকে তখন লিখতে হবে, আর 2H2O মানে হচ্ছে 4টি ইলেকট্রনকে লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এই যে এক্সাইটেড হয়ে গেল, এবার এ তখন দুটো ইলেকট্রনকে দিল। প্রথম যে ইলেকট্রন অ্যাকসেপ্টার, তো তার নাম হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিন তখন এই ইলেকট্রনকে নিল এবং নেওয়ার পরে ফিওফাইটিন এই ইলেকট্রনকে রিলিজ করলো কুইনন এ আর কুইনন বি। অনেক সময় এমসিকিউতে এই নামগুলো পরপর এগুলো দেয় পরীক্ষাতে। ঠিক আছে? তাহলে প্রথমে কুইনন এ এবং কুইনন বিতে গেল। আমরা পড়বো ফিওফাইটিন কি, কুইনন এ কি, কুইনন বি কি। কুইনন বি এবার যেখানে ইলেকট্রন দেবে সেটা হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। সাইটোক্রোম B6F কমপ্লেক্স। ঠিক আছে? সাইটোক্রোম B6F কমপ্লেক্স এবার যাকে ইলেকট্রন দেবে সেটা হচ্ছে প্লাস্টোসায়ানিন। তাহলে এই প্লাস্টোসায়ানিন হচ্ছে ফাইনাল ইলেকট্রন মানে ক্যারিয়ার, যেটা PS2 এর ইলেকট্রনকে এইভাবে ক্যারি করছে। প্লাস্টোসায়ানিন যখনই ইলেকট্রনকে নেবে তখনই ইতিমধ্যে কি হয়েছে, P700 তার ইলেকট্রনকে রিলিজ করে দিয়েছে। তাহলে সেই রিলিজড ইলেকট্রন প্রথমে A0A1 কমপ্লেক্সে যাবে। ঠিক আছে? দুটো করে ইলেকট্রন, সব স্টেপে কিন্তু দুটো করে ইলেকট্রন A01 এ যাবে, তারপর Fe মানে আয়রন সালফার কন্টেনিং XAB, আমি যেভাবে মনে রেখেছি জাভি দিয়ে মনে রেখেছি। ঠিক আছে? XAVI একজন খেলোয়াড় ছিলেন স্পেনের, তো সেখান থেকে তখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন সেখান থেকে মনে রেখেছি। ঠিক আছে? XAB, তাহলে XAB তে চলে গেল এই ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন চলে গেল এবং আলটিমেটলি ফেরোডক্সিন এলো। ঠিক আছে? তাহলে PS2 এর আলটিমেট যে ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটাকে প্লাস্টোসায়ানিন, আর PS1 এর আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টারকে ফেরোডক্সিন। ফেরোডক্সিন এবার কি করবে, এই ইলেকট্রনকে রিলিজ করে দেবে কাকে? NADP প্লাসকে রিলিজ করে দিল। ঠিক আছে? তাহলে NADP প্লাসের একটা ইলেকট্রন চলে গেল, মানে এই দুটো ইলেকট্রন আছে NADP প্লাস তখন NADP হয়ে গেল। আবার দেখো জল ভেঙে গেছে, 2H প্লাসে ভেঙে গেছে, তার মানে একটা ইলেকট্রন এই H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে NADPH তৈরি হলো, প্লাস আর একটা H প্লাস এখানে থেকে যাবে। ভালো করে দেখো, আর একবার বলছি, এই যে দুটো ইলেকট্রন আছে আমরা কি দেখেছিলাম, NADPH প্লাস H প্লাস তৈরি হবে। ভালো করে দেখো কি দেখেছিলাম, NADPH প্লাস H প্লাস তৈরি হবে। ঠিক আছে? তাহলে NADPH এবং H প্লাস কিভাবে তৈরি হয়েছে যদি দুটো ইলেকট্রনের হিসাব রাখি, তাহলে প্রথমে NADP প্লাস আছে, ফেরোডক্সিন NADP প্লাসকে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন দিয়ে দিল, তার ফলে NADP প্লাস NADP তে পরিণত হলো। আবার জল ভেঙে গিয়ে এখানে 2H প্লাস তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে 2H প্লাস এর মধ্যে একটা H প্লাস একটা ইলেকট্রনকে নিয়ে নিল। ঠিক আছে? তাহলে এই H আর NADP দুজনে মিলে যুক্ত হয়ে গেল NADPH, আর একটা H প্লাস রয়ে গেল NADPH প্লাস H প্লাস। তো এটাকেই প্রধানত সিম্পলি লেখা হয় NADPH2 তে লেখা হয়। ঠিক আছে? সুতরাং যখন দুটো ইলেকট্রনকে ধরবো তখন আমরা NADPH2 বা NADPH প্লাস H প্লাস পাবো। তাহলে আমরা NADPH আমরা পেয়ে গেলাম এবং আমরা ATP পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই যে P680 যেটা এক্সাইটেড হয়ে গেছে এটা জলকে ভেঙে দেবে, এটা হচ্ছে ওয়াটার। এখনো ওয়াটার মলিকুল আমরা দেখতে পাচ্ছি, এবং জলকে ভাঙার জন্য একটা কমপ্লেক্স থাকে, তার নাম হচ্ছে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। ইভলভ কথার মানে কি, যে অক্সিজেনকে যে তৈরি করতে পারে, তো সেটাই হচ্ছে ইভলভ। তাহলে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স এই জলকে ভেঙে দিচ্ছে কোথায়, 2H প্লাস প্লাস হাফ অফ O2। দেখো জলের মধ্যে কি আছে, একটি অক্সিজেন অ্যাটম আছে, তাহলে নিচের যে দুই আছে এই দুই যদি আমরা কেটে দিই তাহলে কি পাবো, একটা অক্সিজেন অ্যাটমকে আমরা পাবো। এবং এই যে 2H প্লাস আছে, ঠিক আছে, তাহলে 2H প্লাস এটা কি করেছে, দুটো ইলেকট্রনকে দিয়ে দিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন আর 2H প্লাস এটা নিউট্রালাইজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই দুটো ইলেকট্রন একটা অজানা সাবস্ট্যান্স, এর এখনো পর্যন্ত অস্তিত্ব জানা যায়নি। অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স কার সাহায্যে প্রধানত 680তে ইলেকট্রন যায়, একটা আননোন সাবস্ট্যান্স জেড আছে, এই জেড থেকে দুটো ইলেকট্রন সে নিয়ে নিল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা? ঠিক আছে? তাহলে ওয়াটারের সঙ্গে রিলেটেড যেটা সেটা ব্ল্যাক কালারে লিখেছি, একটুখানি দেখে নাও। ক্লিয়ার? ঠিক আছে? সবাই বোঝা গেল? আচ্ছা, এই জায়গাতে যে কুইনন বি আছে, এ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাংশন করে। কুইনন বি নিজেই একটা হাইড্রোজেন ক্যারিয়ার। তো কুইনন বি কি করবে, H প্লাস আয়নকে প্রধানত ট্রান্সপোর্ট করে থ্রু থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে?
যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে কুইনন বি নিজেই কিন্তু এইচ প্লাস আয়নকে কিন্তু ট্রান্সপোর্ট করবে। কোথায় ট্রান্সপোর্ট করবে, কিভাবে সমগ্র ঘটনা ঘটবে, আমরা এটা পড়ব। সো দিস ইজ নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। এক্ষেত্রে যে ইলেকট্রন যেটা PS2 থেকে রিলিজ হয়েছে এটা কখনো আর কামব্যাক করবে না PS2 তে। আবার PS1 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজ হয়েছে সেটা আর কামব্যাক করবে না PS1 এ। ঠিক আছে, তাহলে PS1 এর আলটিমেট ইলেকট্রন কাকে দেবে, ফেরোডক্সিনে, আর PS2 আলটিমেট ইলেকট্রন কাকে দেবে, প্লাস্টোসায়ানিনে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? দেখো এই যে মানে দেখো PS2 এক্ষেত্রে যেটা বলার যে PS1 কার থেকে ইলেকট্রন নিচ্ছে, প্লাস্টোসায়ানিন। ঠিক আছে, PS2 আলটিমেটলি কাকে ইলেকট্রন দিচ্ছে, ফেরোডক্সিন। তাহলে ফেরোডক্সিন কাকে ইলেকট্রন দিচ্ছে, NADP প্লাসকে। ভালো করে ভাবো, PS1 ইলেকট্রন নেবে প্লাস্টোসায়ানিন থেকে এবং PS2 ইলেকট্রন দেবে আলটিমেটলি ফেরোডক্সিনকে। ক্লিয়ার এটা? ঠিক আছে, এখানটা খুব পরীক্ষাতে প্রশ্ন দেয়া হয়। ফেরোডক্সিন তাহলে সেই ইলেকট্রনকে নিয়ে কি করবে, সেই ইলেকট্রনকে NADP প্লাসকে দিয়ে দেবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো তো? দেখো এটাই বলার। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে এই টোটাল প্রসেস। সুতরাং জেড স্কিম যেটা তোমাদের বলছিলাম একটু দেখে নাও। বলছো ফটোলাইসিস অফ দ্য ওয়াটার অকার্স বাই অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ PS2। তো PS2 এর সঙ্গেই কিন্তু অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড থাকে। এই রিয়াকশন ক্যাটালাইজড বাই Mn2 প্লাস ক্যালসিয়াম এবং ক্লোরাইড। অনেক সময় এই আয়নগুলোও পরীক্ষাতে দেয়। ঠিক আছে, ফটোসিনথেসিসে কোথা থেকে যে প্রশ্ন দেবে, মোটামুটি এখান থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়। হ্যাঁ, তারপরে দেখো ইলেকট্রন রিলিজড বাই ওয়াটার স্প্লিটিং ক্যারিড টু দ্য PS2 বাই অ্যান আননোন সাবস্টেন্স জেড। যখন PS2 যখন অ্যাক্টিভ থাকবে, ইটস রিসিভ দ্য লাইট ফ্রম দ্য ওয়াটার মলিকুল স্প্লিট ইন্টু OH মাইনাস অ্যান্ড H প্লাস আয়ন্স। দ্য OH মাইনাস ইউনাইট টু ফর্ম দ্য সাম ওয়াটার মলিকুল অ্যান্ড রিলিজ দ্য অক্সিজেন অ্যান্ড ইলেকট্রন। তাহলে মেকানিজম প্রধানত খুব বেশি জানা যায় না, এত কিছু জানার দরকার নেই। তাহলে 2H2O যখন আছে তখন এরকমভাবে আমরা এটা পড়বো আগে, যেটা তোমাদেরকে দেখালাম। 4H প্লাস দেখো 4 ইলেকট্রন অক্সিজেন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি 1 O2 মলিকুল ফ্রম দ্য 2H2O বাই 4 স্টেপ প্রসেস, মানে প্রচন্ড ক্রিটিক্যাল প্রসেস। কিন্তু তুমি শুধু এটুকু জেনে রাখবে যে 2H প্লাস এখনো ওয়াটারকে যখন আমরা ধরছি তখন দুটো করে ইলেকট্রন এক্ষেত্রে রিলিজ হচ্ছে। এত ডিটেলসে পড়তে হবে না, শুধু এটুকু জানবে যে PS2 যখন অ্যাক্টিভেটেড হয় তখন অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স তখন সক্রিয় হয় এবং তার ফলে ওয়াটার ভেঙে যায় এবং তার ফলে যে ইলেকট্রন যেটা রিলিজ হয় সেই ইলেকট্রন একটা সাবস্টেন্স জেডের মধ্য দিয়ে PS2 তে চলে আসে। এবং এই জায়গাটা একটুখানি পড়বে, ওয়াটার যে ভেঙে যাচ্ছে 2H প্লাস এবং দুটো ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে কি তৈরি হচ্ছে, এক্ষেত্রে 2H প্লাস দুটো ইলেকট্রন এবং হাফ অফ O2 তৈরি হচ্ছে। এরপরে দেখো দ্য অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স সিচুয়েটেড অন দ্য লুমিনাল সাইড অফ দ্য থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েডের লুমিনাল সাইডে মানে লুমেনের দিকে, ক্যাভিটির দিকে প্রধানত অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স থাকে। দ্য 4H প্লাস রিলিজড বাই ফটোলাইসিস। প্রকৃতপক্ষে দুই অণু ওয়াটারকে ধরেই প্রধানত বিবেচনা করা হয়। সেই জন্য এই যে চারটে যে H প্লাস যেগুলো তৈরি হলো, ভালো করে দেখো কতগুলো H প্লাস তৈরি হয়েছে, 4টি H প্লাস তৈরি হয়েছে রিলিজড বাই ফটোলাইসিস অফ দ্য 2H2O। ঠিক আছে, তাহলে দুই অণু H2O যখন ভেঙে যাবে তখন 4টে H প্লাস তৈরি হয়েছে। এটা তখন কোথায় এসে জমা হবে, লুমেন অফ থাইলাকয়েড, মানে থাইলাকয়েডের ভিতরের ক্যাভিটিতে জমা হবে। এবং তার ফলে দে অ্যাড প্রোটন গ্রেডিয়েন্ট নেসেসারি ফর ফটোফসফোরিলেশন। বিষয়টা কিরকম হয়, এই যে H প্লাস আয়ন যেটা তৈরি হয়েছে, এই H প্লাস আয়নগুলো তাহলে কোথায় গিয়ে জমা হবে, জল ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। কি বললাম, ওয়াটার ছাড়া কিন্তু প্ল্যান্ট বাঁচতে পারে না। ওয়াটার ছাড়া উদ্ভিদ কিন্তু কখনোই এটিপি তৈরি করতে পারে না। এবং এটিপি যদি তৈরি করতে না পারে তাহলে কিন্তু প্ল্যান্ট কিন্তু সার্ভাইভ করবে না। তাহলে দেখো এই জায়গাতে এই যে লুমিনাল সাইড, সো দিস ইজ লুমিনাল সাইড, এবং ক্লোরোপ্লাস্টের লুমেনের ভেতরে কি দেখলাম, প্রচুর পরিমাণে H প্লাস আয়ন জমা হয়েছে। ঠিক আছে, এটাই আমরা দেখলাম। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছো? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের লুমেনের ভিতরে H প্লাস আয়নগুলো জমা হয়। জলের স্প্লিটিং এর ফলে যে H প্লাস আয়ন তৈরি হয়, সো দিস H প্লাস আয়ন অ্যাকুমুলেটেড ইন দ্য লুমিনাল সাইড অফ থাইলাকয়েড। ঠিক আছে, কিন্তু যদি আমরা মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা ধরি, মাইটোকন্ড্রিয়াতে দেখো আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে এটা H প্লাস আয়ন জমা হয়। ঠিক আছে,
তাহলে এটা আউটার মেমব্রেন আর এটা ইনার মেমব্রেন। সুতরাং ইন্টার মেমব্রেন স্পেসে এইচ প্লাস আয়ন জমা হয়। এখানে এইচ প্লাস আয়নের ঘনত্ব বেশি, আবার ম্যাট্রিক্সের মধ্যে এইচ প্লাস আয়নের ঘনত্ব কম। তাহলে বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্বের দিকে এইচ প্লাস আয়ন মুভ করবে, তখন এই জায়গাতে এটিপি সিনথেসিস থাকে। তাহলে বেশি থেকে যখন কমের দিকে যাচ্ছে, তখন এটিপি সিনথেসিসের মধ্যে প্রচুর এনার্জি সে পেয়ে যাবে, এবং তার ফলে তার একটা মেকানিক্যাল রোটেশন ঘটবে এবং তার ফলে এটিপি তৈরি হবে। সুতরাং এইচ প্লাস আয়নের গ্রেডিয়েন্ট ইন কেস অফ মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেনের মাঝখানে থাকবে, দ্যাট মিনস ইন্টার মেমব্রেন স্পেসে থাকবে। এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে, কিন্তু ফটো ফসফোরাইলেশনের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন থাইলাকয়েড লুমেনের মধ্যে থাকবে। তাহলে থাইলাকয়েড লুমেন থেকে এই এইচ প্লাস আয়ন স্ট্রোমার মধ্যে যাবে। স্ট্রোমা মানে ম্যাট্রিক্সের মধ্যে যাবে, ঠিক আছে? দুটো ক্ষেত্রেই ম্যাট্রিক্সের মধ্যে যাচ্ছে, কিন্তু কেবলমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যে এক্সট্রা একটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকার জন্য দেখো, তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সের মধ্যে আসছে, ঠিক আছে? তার মানে স্ট্রোমার মধ্যে আসছে। আমি কি বললাম, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? দেখো, ঠিক আছে তো? এটা মেন জায়গা। দেখো, এটা বোঝাতে পারলাম কি? আচ্ছা, এইবারে আচ্ছা, একটু ডিটেলসে পড়তে হবে। তাহলে দেখো, দ্য 4H প্লাস মানে 2 অণু ওয়াটার ভেঙে গিয়ে যে 4H প্লাস যেটা তৈরি হলো, সেটা হচ্ছে থাইলাকয়েড লুমেনের মধ্যে গিয়ে জমা হবে, এবং থাইলাকয়েড লুমেনের মধ্যে যেহেতু H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে দেন স্ট্রোমা, তার মানে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। গ্রেডিয়েন্ট মানে কি? বেশি আর কম, ঠিক আছে? ইকুয়াল মানে কি? দুটোই সমান। আর একদিকে বেশি আছে একদিকে কম আছে, মানে হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার দেখো জেড স্কিম বলছে, ইন দিস পাথওয়ে ইলেকট্রন রিলিজ ফ্রম দ্য ফটো সিস্টেম ইজ নট রিসিভ ব্যাক আফটার মুভিং থ্রু দ্য ইলেকট্রন ক্যারিয়ার। তো পিএস মানে কি? ফটো সিস্টেম, সেটা হতে পারে PS1 আর সেটা হতে পারে PS2। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু ইনভলভড, PS1 আর PS2 ইনভলভড, এবং অকার্স ইন দ্য গ্রানা অফ থাইলাকয়েড। এই প্রসেস কেবলমাত্র গ্রানাতে ঘটবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল এক্ষেত্রে কি হবে? রিয়াকশন সেন্টার অফ দ্য PS2 আর 680 লিবারেট ইলেকট্রন আফটার অ্যাবসর্বিং 680 ন্যানোমিটার অফ লাইট। যখনই এটা অ্যাবসর্ব করলে তখন 680 দ্য ইলেকট্রন ইজ ট্রান্সফার টু অ্যান আননোন কম্পাউন্ড কিউ ভায়া ফিওফাইটিন। তাহলে প্রথমেই কার কাছে আসবে? একটা কম্পাউন্ড আছে, আমরা দেখছিলাম যে কুইনন এ, কুইনন বি ইত্যাদিতে, ঠিক আছে? তাহলে প্রথমেই কি হবে? ট্রান্সফার টু অ্যান আননোন কম্পাউন্ড কিউ ভায়া ফিওফাইটিন। তাহলে প্রথমে ফিওফাইটিনে আসবে, তারপরে কি হবে? এই কুইনন কিউতে আসবে, ঠিক আছে? কিউ এক্সিস্ট ইন দ্য টু ফর্ম, দ্য কুইনন এ অ্যান্ড কুইনন বি, এবং ফিওফাইটিন ইজ এ স্পেশাল ফর্ম অফ দ্য ক্লোরোফিল এ হুইচ ল্যাক ম্যাগনেসিয়াম আয়ন। দেখো, এবার আমরা কি দেখছি? প্রত্যেকটা এই ইলেকট্রন ক্যারিয়ার সম্পর্কে পরিচিতি নিচ্ছি। তাহলে ইলেকট্রন যেটা PS2 তে এলো, সেটা প্রথমে কে নেবে? ফিওফাইটিন নেবে। ফিওফাইটিন কি? হোয়াট ইজ দিস ফিওফাইটিন? এটা আর কিছুই নয়, এটা হলো একটা স্পেশাল টাইপের ক্লোরোফিল। এটা হচ্ছে একটা ফটোসিনথেটিক পিগমেন্ট। এবং এই ফিওফাইটিন কাকে ইলেকট্রন দেবে? কুইনন এ এবং কুইনন বি কে। এর মধ্যে আবার কুইনন বি আবার একটু অন্যরকম, ঠিক আছে? তাহলে কোথায় গেল? আচ্ছা, এবার দেখো, সুতরাং আচ্ছা, এখানে কি হচ্ছে? প্রথমে ফিওফাইটিনে গেল, এবং এই যে কম্পাউন্ড কিউ যেটা আমরা দেখলাম, কিউ এ এবং কিউ বি, এটা দুটো ফর্মে থাকে, একটা কিউ এ এবং আর একটা কিউ বি। ফিওফাইটিন হচ্ছে একটা স্পেশাল ফর্ম অফ দ্য ক্লোরোফিলে, যার মধ্যে কোনো ম্যাগনেসিয়াম থাকে না। ক্লোরোফিলের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম পাই, কিন্তু ফিওফাইটিনে আমরা কোনো ম্যাগনেসিয়াম পাবো না। It is now known that the quinone A and quinone B are special type of plastoquinone. তাহলে কুইনন এ এবং কুইনন বি কে আমরা বলবো প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন মানে কি? কুইনন এ এবং কুইনন বি। এবং এই প্লাস্টোকুইনন মানে কুইনন এ আর কুইনন বি কাকে ইলেকট্রন দেবে? সাইটোক্রোম B6F কমপ্লেক্স। মানে সাইটোক্রোম বি আর 6F, সাইটোক্রোম B6 এবং সাইটোক্রোম এফ, এই দুজনে মিলে একটা কমপ্লেক্স তৈরি করে, এবং সেটা কার থেকে ইলেকট্রন নেবে? প্লাস্টোকুইননের থেকে। ফাইনালি দ্য ইলেকট্রন ফ্রম সাইটোক্রোম B6F কমপ্লেক্স রিচ টু দ্য PS1 ভায়া প্লাস্টোসাইনিন। তারপরে এই সাইটোক্রোম B6F কমপ্লেক্স এই ইলেকট্রনকে প্লাস্টোসাইনিনে দিয়ে দেবে, এবং প্লাস্টোসাইনিন এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? দ্য রিয়াকশন সেন্টার অফ দ্য PS1 আর P700 তার ইলেকট্রনকে লিবারেট করবে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, এবং তার ফলে যে হোল তৈরি হবে, একটা হোল এক্ষেত্রে লেফট থাকবে, এবং সেই হোল এই প্লাস্টোসাইনিন পূরণ করে দেবে, ঠিক আছে? দিস ইজেক্টেড ইলেকট্রন ইজ ট্রাপড বাই FRS মানে ফেরোডক্সাইন রিডিউসিং সাবস্টেন্স। একটু দেখে নাও। তাহলে দেখো,
PS1 তার ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার সে বিভিন্ন মানে ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে সে ইলেকট্রনকে দেবে, এবং অ্যাকচুয়ালি এফআরএস ইজ এ সিরিজ অফ ইলেকট্রন ক্যারিয়ার, তার মানে যাকে দিচ্ছে তো সেটাই কিন্তু এফআরএস। দেখো বলছে এফআরএস অর ফেরোডক্সিন রিডিউসিং সাবস্টেন্সেস, অ্যাকচুয়ালি এফআরএস হচ্ছে সিরিজ অফ ইলেকট্রন ক্যারিয়ার। কি এফআরএস মানে কি, A0, F1, আয়রন সালফার কন্টেনিং এক্স, এ এবং বি, ঠিক আছে। তাহলে এই সবাইকে মিলেই আমরা কি বলছি, এই যে বি পর্যন্ত, তো এদেরকেই আমরা বলছি এফআরএস অর দ্য ফেরোডক্সিন রিডিউসিং সাবস্টেন্স, ঠিক আছে। কেন? কারণ এটা ফেরোডক্সিনকে রিডিউস করবে। ফেরোডক্সিনকে রিডিউস করবে মানে কি, ফেরোডক্সিনকে ইলেকট্রন দেবে। তার মানে ফেরোডক্সিনকে যারাই ইলেকট্রন দেবে তো তারাই হচ্ছে ফেরোডক্সিন রিডিউসিং সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে সিরিজ অফ ইলেকট্রন ক্যারিয়ার এক্ষেত্রে কাজ করবে। এবং A0 হচ্ছে প্রবাবলি এ ক্লোরোফিল মলিকুল। দেখো যেরকমভাবে ফিওফাইটিন একটা ক্লোরোফিল দেখেছিলাম, A0 কিন্তু প্রকৃতপক্ষে একরকমের ক্লোরোফিল মলিকুল দ্যাট রিসিভ ইলেকট্রন ফ্রম P700। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম প্রোটিন কেবলমাত্র দুটো ক্লোরোফিল হিসেবে এক্ষেত্রে কাজ করছে আমরা দেখছি, একটা ফিওফাইটিন আর একটা হচ্ছে A0। এরপরে কি হবে, ফ্রম দ্য ফেরোডক্সিন রিডিউসিং সাবস্টেন্স দ্য ইলেকট্রন ইজ ট্রান্সফার টু দ্য ফেরোডক্সিন হুইচ ইজ দ্য স্মল ওয়াটার সলিবল FES প্রোটিন সিচুয়েটেড অন দ্য স্ট্রোমা, ঠিক আছে। তাহলে সাইড অফ দ্য থাইলাকয়েড মেমব্রেন, ফেরোডক্সিন হচ্ছে এমন একটা মানে ইলেকট্রন ক্যারিয়ার যেটা কোন দিকে থাকে, যেটা স্ট্রোমা সাইড অফ দ্য থাইলাকয়েড, মানে স্ট্রোমার দিকে প্রধানত এটা থাকে, ঠিক আছে। সুতরাং এরপরে ফেরোডক্সিন এরপর সেই ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে কোথায়, NADP+। পাতার কোষেই তো স্ট্রোমার মধ্যেই তো NADP+ থাকবে, তাহলে ফেরোডক্সিনকে কোন দিকে থাকতে হবে, অবশ্যই স্ট্রোমাল সাইডে থাকতে হবে, ঠিক আছে। তাহলে কারণ স্ট্রোমার মধ্যে দেখো আমি কি বলেছিলাম, ডার্ক রিঅ্যাকশন কোথায় ঘটে, ডার্ক রিঅ্যাকশন স্ট্রোমার মধ্যে ঘটে। তাহলে NADP+কে কোথায় পেতে হবে, স্ট্রোমাতে, থাইলাকয়েডে নয়। তাহলে স্ট্রোমাল সাইডের দিকেই কিন্তু ফেরোডক্সিন থাকে, এই জন্য ফেরোডক্সিনের পজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এটাই প্রকৃতপক্ষে arrangement of the PS1 and the PS2 and the various component of the non-cyclic electron transport chain when depicted on the paper takes a zigzag shape like letter Z, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো জেড স্কিম, ঠিক আছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এটা বোঝা গেল। আচ্ছা আরেকটুখানি লেখাটা দেখে নাও। দেখো বলছে যে দ্য আইডিয়া অফ দ্য জেড স্কিম ওয়াজ প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী হিল এবং বেন্ডাল, এবং ইলেকট্রন ইজেক্টেড ফ্রম দ্য PS2 ডিড নট রিটার্ন টু দ্য PS2 এগেন অ্যান্ড ইনস্টেড ইট ওয়াজ টেকেন বাই PS1। তাহলে PS2 তার ইলেকট্রনকে কোথায় দেবে, PS1কে। সিমিলারলি ইলেকট্রন ইজেক্টেড ফ্রম দ্য PS1 ডিড নট সাইকেল ব্যাক, সে কিন্তু আর ফিরে আসে না। তাহলে ওয়াজ কনজিউমড ইন দ্য রিডিউসিং NADP+। তাহলে এর ইলেকট্রনকে কে নিয়ে নেবে, কে ইউটিলাইজ করবে, রিডিউসিং NADP+, এবং সেই জন্যই একে আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে ফেরোডক্সিন তো প্রধানত ইলেকট্রনকে ছেড়ে মানে দিয়ে দিয়েছে কাকে, প্রোডাকশন অফ দ্য রিডিউসড NADP+। দেখো NADP+ ইজ রিডিউসড টু NADPH2 বা NADPH+, H+। তাহলে এখানে কি হবে, আফটার রিসিভিং দুটো ইলেকট্রন ফ্রম দ্য ফেরোডক্সিন অ্যান্ড দ্য 2H+ অবটেইনড বাই স্প্লিটিং অফ ওয়াটার। দেখো 4 অণু ওয়াটারকে এই কারণের জন্যই আমরা মানে লিখি, কারণ 2 অণু ওয়াটারকে এই জন্যই কনসিডার করা হয়, 4 অণু ওয়াটার নয়, মানে 4H+, তার মধ্যে 2H+ থাইলাকয়েড লুমেনের মধ্যে থেকে যাবে, আর 2H+ প্রধানত ইউটিলাইজ হবে, ঠিক আছে। দিস রিয়াকশন ইজ ক্যাটালাইজড বাই এনজাইম ফেরোডক্সিন NADP রিডাক্টেজ। তাহলে ফেরোডক্সিন যেটা রিডিউসড হয়ে আছে এবং NADP+ এবং 2H+, তাহলে এখানে NADPH+, H+ তৈরি হবে, NADPH2 মানেই এটা, আর ফেরোডক্সিন অক্সিডাইজড হয়ে যাবে। এবং 1 ATP ইজ ফর্মড ইন বিটুইন সাইটোক্রোম B6 এবং সাইটোক্রোম F। তার মানে কি, সাইটোক্রোম B6F যে কমপ্লেক্স ছিল, সাইটোক্রোম B6 আর F এর মাঝখানে একটা ATP তৈরি হচ্ছে। দেখো সাইটোক্রোম B6 আর F এর মাঝখানে কি হচ্ছে, একটা ATP তৈরি হচ্ছে। দেখো সাইটোক্রোম B6 আর F এর মাঝখানে, মানে B6 আর তারপরে F থাকে, তাহলে B6 যখন F কে যখন ইলেকট্রন দিচ্ছে তখন একটা ATP তৈরি হয়। কেন তৈরি হবে, হায়ার লেভেল থেকে যখন লোয়ার লেভেলে যাবে তখন কিছু পরিমাণ এনার্জি রিলিজ হবে এবং তার ফলে ATP তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম যে একটা ATP তৈরি হচ্ছে। তাহলে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টের রেজাল্ট কি, নোট দেখে নাও। নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টের রেজাল্ট হচ্ছে এক অণু ATP, এক অণু NADPH+, H+ বা NADPH2 is formed, এবং বাই ফটোলাইসিস অফ 1 ওয়াটার মলিকিউল উইথ রিলিজ হাফ অফ O2। তাহলে এক অণু যখন আমরা মানে একটা ওয়াটারকে যখন ধরবো তখন হাফ অফ O2 ধরা হয়,
কিন্তু এক্ষেত্রে অক্সিজেন অ্যাটম হিসাবে তো নয়, অক্সিজেন মলিকুল হিসাবে রিলিজড হয়, সেই জন্য 2H2 হিসাবে ধরা হয়। ঠিক আছে, যাই হোক H2O মানে এইটা তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টের প্রোডাক্ট। ক্লিয়ার? কতগুলো এটিপি? একটা। কতগুলো NADPH প্লাস H প্লাস? একটা। অক্সিজেন কি? অক্সিজেন অ্যাটম। যখন একটা ওয়াটার মলিকুলকে ধরবো, দেখো এটা বোঝাতে কুইনন বি, কুইনন বি। তো এই কুইনন বি কিভাবে কাজ করে একটু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বলছে ফটোফসফোরিলেশন অর জেনারেশন অফ এটিপি। তাহলে এটিপি কিভাবে তৈরি হয়? লাস্ট যে স্টেপ আছে তো সেটাই হচ্ছে ফটোফসফোরিলেশন। ক্লাস 10-এ আমরা পড়েছিলাম যে সূর্যের আলো ক্লোরোফিলকে আঘাত করে, ক্লোরোফিল উত্তেজিত এবং তেজময় হয় এবং তার ফলে ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন পাতার কোষে বর্তমানে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করে। এই যে আলোকের উপস্থিতিতে যে এটিপি তৈরি হয় যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ফটোফসফোরিলেশন। কিন্তু অ্যাকচুয়ালি তার পিছনে মলিকুলার মেকানিজম কি এটাই আমরা পড়ছি। প্লাস্টোকুইনন ইজ অলসো এ হাই H প্লাস আয়ন ক্যারিয়ার। প্লাস্টোকুইনন মানে কুইনন এ, কুইনন বি, তার মধ্যে কুইনন বি হচ্ছে H প্লাস আয়ন ক্যারিয়ার। যখন প্লাস্টোকুইনন রিসিভ ইলেকট্রন ফ্রম PS2, প্লাস্টোকুইনন কোথা থেকে ইলেকট্রন নিচ্ছিল? প্লাস্টোকুইনন ভালো করে দেখো কোন জায়গাতে এক্স এর মানে প্রথম যে আমি এক্স ধরেছিলাম, তাহলে এটাই হচ্ছে প্লাস্টোকুইনন। তাহলে প্লাস্টোকুইনন যখন PS2 থেকে যখন ইলেকট্রন নিচ্ছে তখন কি হচ্ছে দেখো, এক্ষেত্রে বলা আছে যে প্লাস্টোকুইনন যখন রিসিভ দুটো ইলেকট্রন ফ্রম দ্য PS2, ইট অলসো টেক 2H প্লাস ফ্রম স্ট্রোমা। তাহলে স্ট্রোমা থেকে আবার সেই ইলেকট্রনকে নিয়ে নিল এবং তার ফলে সেটা রিডিউসড হয়ে গেল, মানে প্লাস্টোকুইনন H2 তে পরিণত হলো। যখন প্লাস্টোকুইনন ট্রান্সফার দুটো ইলেকট্রন টু দ্য প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন যখন দুটো ইলেকট্রনকে প্লাস্টোসায়ানিনকে যখন দিচ্ছে থ্রু সাইটোক্রোম B6F কমপ্লেক্স, তখন দুটো H প্লাস আয়ন আর রিলিজড ইন্টু দ্য লুমেন অফ থাইলাকয়েড। তখন এই দুটো H প্লাস আয়ন থাইলাকয়েড লুমেনের ভিতরে ঢুকে গেল। দ্য ডিফিউশন অফ দ্য H প্লাস ফ্রম দ্য থাইলাকয়েড লুমেন ব্যাক টু দ্য স্ট্রোমা অ্যালং দ্য H প্লাস আয়ন এবং থ্রু দ্য এটিপি সিনথেস ইন দ্য থাইলাকয়েড মেমব্রেন রেজাল্ট ইন সিনথেসিস অফ এটিপি। তুমি ভাবছো স্যার কি পড়লেন? ছবিটা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো P680 কি করেছে? ওয়াটারকে ভেঙে দিয়েছে, H প্লাস আয়নকে ভেঙে দিয়েছে। কোথায়? থাইলাকয়েড লুমেনের মধ্যে। গ্রেডিয়েন্ট আমি কোথায় বলেছিলাম? থাইলাকয়েডের মধ্যে যে ক্যাভিটি আছে তার মধ্যে H প্লাস আয়ন তৈরি হয়। আবার দেখো এই 680 থেকে যখন ইলেকট্রন যখন প্লাস্টোকুইননে যাচ্ছে, তো প্লাস্টোকুইনন প্রথমেই কি করছে? স্ট্রোমার মধ্যে, স্ট্রোমা থেকে H প্লাস আয়নকে নিয়ে নিচ্ছে। স্ট্রোমা থেকে কাকে নিয়ে নিচ্ছে? H প্লাস আয়নকে। সমস্যা থাকবে না। তাহলে এই যে দুই অণু H প্লাস আয়নকে কি করছে? প্লাস্টোকুইনন নিয়ে নিচ্ছে। কোথায় দিচ্ছে? থাইলাকয়েড লুমেনে দিচ্ছে। যখন H প্লাস আয়নকে যখন সে পিক আপ করছে তখন কি হচ্ছে? স্ট্রোমার মধ্যে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। গ্রেডিয়েন্ট তৈরি হতে গেলে তো কনসেন্ট্রেশন এক জায়গায় কমতে হবে, এক জায়গায় বাড়াতে হবে। কমাচ্ছে কে? কমাচ্ছে প্লাস্টোকুইনন। কেন? স্ট্রোমা থেকে সে H প্লাস আয়নকে নিয়ে নিচ্ছে। এ নিজেই একটা হাইড্রোজেন ক্যারিয়ার। তাহলে যখন এই স্ট্রোমা থেকে যখন H প্লাস আয়নকে নিয়ে নিচ্ছে, থাইলাকয়েড লুমেনের মধ্যে নিয়ে নিচ্ছে। ইতিমধ্যে প্লাস্টোকুইননে কিন্তু সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে কিন্তু ইলেকট্রন দিচ্ছে, তারপরে প্লাস্টোসায়ানিনে ইত্যাদি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেমন চলছে, কিন্তু এই জায়গাতে কুইনন বি যে H প্লাস দিয়েছে এবং P680 যে H প্লাস আয়ন যেটা রিলিজ করেছে থাইলাকয়েড লুমেনের মধ্যে, তার ফলে থাইলাকয়েড লুমেনের মধ্যে H প্লাস আয়ন কি হয়ে গেছে? বেড়ে গেছে। স্ট্রোমার মধ্যে H প্লাস আয়ন এমনিই বেশি থাকে, কিন্তু যেহেতু প্লাস্টোকুইনন যেহেতু টেনে নিয়ে নিচ্ছে, তখন H প্লাস আয়ন কমে যাচ্ছে। যখন কমে যাচ্ছে তখন কি হবে? তখন এই H প্লাস আয়নের এই যে গ্রেডিয়েন্ট যেটা তৈরি হচ্ছে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যখন H প্লাস আয়ন যাবে তখন কি হবে? তখন এটিপি সিনথেটিসের রোটেশন ঘটবে এবং এই ঘূর্ণনের ফলে একটা মেকানিক্যাল এনার্জি তৈরি হবে। এই মেকানিক্যাল এনার্জি এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করবে। দেখো, the water splitting by the PS to also release H plus into the thylakoid lumen may also contribute in building H plus gradient and thus ATP synthesis. The H plus gradient across the thylakoid membrane is from inside to the outside. ঠিক আছে? H plus gradient তাহলে থাইলাকয়েড মেমব্রেনকে যদি আমরা ধরি তাহলে লুমেন থেকে স্ট্রোমার দিকে হবে।
ঠিক আছে? তাহলে লুমেন থেকে এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দেখো লুমেনে H প্লাস আয়নের পরিমাণ বেশি আর স্ট্রোমাতে H প্লাস আয়নের পরিমাণ কম, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে? কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ফ্রম আউটসাইড টু ইনসাইড, তাহলে আউটসাইডে দেখো এক্ষেত্রে আউটসাইড টু ইনসাইড মানে কি, ভালো করে ভাবো। ইন্টারমেমব্রেন স্পেস হচ্ছে আউটসাইড আর ম্যাট্রিক্স হচ্ছে ভিতরের দিক, তাহলে H প্লাস আয়ন কোথায় বেশি থাকবে, গ্রেডিয়েন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড। আবার দেখো ইনসাইড মানে কি, এটা তো ইনসাইড, থাইলাকয়েড লুমেন ইনসাইড, তাহলে ইনসাইড থেকে আউটসাইডের দিকে কি হচ্ছে, H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে ইন কেস অফ ক্লোরোপ্লাস্ট। কি বললাম, বোঝাতে পেরেছি? আউটসাইড টু ইনসাইড তাহলে কোথায় ঘটবে, H প্লাস আয়ন গ্রেডিয়েন্ট মাইটোকন্ড্রিয়া। ইনসাইড থেকে আউটসাইড তাহলে কোথায় ঘটবে, ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে? কুইনন বি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, ইলেকট্রন ক্যারিয়ার। তো এ কিন্তু নিজেই কিন্তু আবার হাইড্রোজেন আয়ন ক্যারিয়ার, এটা স্ট্রোমা থেকে H প্লাস আয়নকে থাইলাকয়েড লুমেনের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার ফলেই কিন্তু H প্লাস আয়নের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট। আচ্ছা, অনেক সময় এরকম হয়, মানে দেখবে যে হয়তো কোনো মেসেজ তোমরা করলে আমি 2-3 দিন পরে হয়তো দেখি, অ্যাকচুয়ালি যতদিন না পর্যন্ত আমার নোটগুলো তৈরি হবে মানে কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত একটু ব্যস্ত হয়ে থাকবে। যেমন এখন পিজির নোটসগুলো এখন করছি, ঠিক আছে? তোমাদের এই ব্যাচটা কমপ্লিট হতে হতে পিজির নোটসগুলো আশা করি আমি অ্যারেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে 4th ব্যাচটা আমার কমপ্লিট হলে, মানে এটা কমপ্লিট হলেই তারপরে আমি পিজি ব্যাচটা আমি শুরু করব, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, মার্চ এপ্রিল করে, কারণ এটা কমপ্লিট হলে তবেই তো করতে পারবো। হ্যাঁ, কারণ আর নোটসগুলো বুঝতে পারছো যে 3টে সাবজেক্টের নোটস, আর এইভাবে লেখাটা হচ্ছে অনেকটাই মানে টাইমের ব্যাপার, বিভিন্ন বই করে তৈরি করতে হয়। ঠিক আছে? মানে অনেক দিন থেকে অনেকেই বলছে স্যার পিজি ব্যাচ শুরু করুন, করুন, কিন্তু তোমাদেরকে আমি না, কম্পিউটারে করলে আমি কতগুলো বই নিয়ে বসে আমি কিভাবে লিখবো? ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? ওখানে হলে ধরা যাক মানে ওটা করাটা অসুবিধাই। ঠিক আছে? বসে বসে ও টাইপ করা, করা, ধরা আমি লিখতে লিখতে আমি একটা বই থেকে আমি নিলাম, অন্য বই থেকে আমি প্রথমে আগে বইটা পড়ে নিলাম, পড়ে নিয়ে মানে লেখাতে যেরকম ভাবে ব্রেনের মধ্যে থাকে, টাইপ করলে ওরকম ভাবে অত ব্রেনের মধ্যে থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, ওটা অনেক, হ্যাঁ ওটা অনেকটা মানে মেকানিক্যাল হয়ে যাবে। প্লাস আমি কাউকে দিয়ে যদি করাই সেটাও হচ্ছে হবে না। আর এখানে দেখবে যে আমার যে নোটসগুলো আছে একদম সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করা আছে, প্রত্যেকটা পোর্শন খুব সিম্পল ডায়াগ্রামের সাহায্যে দেওয়া আছে। ঠিক আছে? কোনো ডায়াগ্রাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবার এবার বায়োলজিটা কনসেপশন রাখার জন্য সহজ করে তৈরি করাটাই মেন। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবে, দেখো তোমরা একটু ছোট করে তৈরি করে নেবে, কারণ যিনি নোটস নোটস হচ্ছে এমন হতে হবে সেটা তোমরা তো জানো, তোমরা বিভিন্ন জায়গায় পড়াও, সুতরাং তোমাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু তবুও নিজের প্রিপারেশনটা কিন্তু মেন। আমি হয়তো করেছি, এবার তুমি যেটা বুঝলে, ধরো ফটোসিনথেসিসটা মেন অংশটা তুমি 2-3 পাতায় তুমি লিখে রাখবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো তো? তোমার কাছে তো ডেটা সমস্ত কিছু তুমি পেয়ে গেছো, সুতরাং সেখান থেকে যেটা তুমি এবার নিজের মতো করে তৈরি করে নেবে। ধরো যাক তুমি কাউকে একটা পড়াতে যাচ্ছ, তখন নিজের মতো করে আমরা ব্রেনেতে প্ল্যানিং করে নিই, তো সেরকম ভাবে একটু নিজের মতো করে তৈরি করে নেবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টে যেহেতু কোনো রকম NADPH ইত্যাদি তৈরি হচ্ছে না, তো এই প্রসেসটা কেবলমাত্র PS1ই কেবলমাত্র এক্ষেত্রে অংশ নেয়। ঠিক আছে? যখন প্রচুর পরিমাণে NADPH যখন থাকে তখন সেই NADPH এর আর কোনো প্রয়োজন হয় না। প্ল্যান্টসের তখন আর NADPH এর প্রয়োজন হয় না, কারণ অলরেডি তো অনেক NADPH তৈরি হয়েছে। তাহলে প্ল্যান্ট কিন্তু কখনোই এই ইলেকট্রন ট্রান্সপোর্টকে সে কিন্তু স্টপ করে না, কারণ এটিপি প্রত্যেকেরই প্রয়োজন হয়। তাহলে দেখো এই জায়গাতে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন P700 কে যখন অ্যাক্টিভ করছে, তখন P700 অ্যাক্টিভেটেড হয়ে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একই রুটে তখন ইলেকট্রন যাচ্ছে, A0 তে যাচ্ছে, A1 এ যাচ্ছে, আয়রন সালফার কন্টেনিং প্রোটিন XAB তে যাচ্ছে এবং আলটিমেটলি কোথায় আসবে, ফেরোডক্সিনে আসবেই। ঠিক আছে? ফেরোডক্সিনে আসার পরে এর যাওয়ার কথা ছিল NADPH প্লাস H প্লাসে, কিন্তু সেখানে যাচ্ছে না, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে সাইটোক্রোম B6 এ যাচ্ছে। তাহলে ফেরোডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 এ যাচ্ছে তখন একটা এটিপি তৈরি হচ্ছে, আবার সাইটোক্রোম B6 থেকে এফ এ যখন যাচ্ছে আমরা জানি যে এক্ষেত্রে অরিজিনালি এটিপি তৈরি হয়ই, কিন্তু এই জায়গাতে এই যে এক্সট্রা যে স্টেপ আছে, এই স্টেপে একটি এটিপি তৈরি হচ্ছে।
তার মানে কি ফেরোডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 এ যাচ্ছে তখন এটিপি তৈরি হচ্ছে। নন সাইক্লিকের স্টেপটা দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো নন সাইক্লিকে আমরা যে স্টেপেতে আমরা যেটা দেখেছিলাম, এক্ষেত্রে কি দেখলাম, ফেরোডক্সিন। তো ফেরোডক্সিন এবার কি করছে, ফেরোডক্সিন এবার ইলেকট্রনকে NADP প্লাসকে দিচ্ছে। তাহলে ফেরোডক্সিন থেকে যখন ইলেকট্রন সাইক্লিকে এই যে সাইটোক্রোম B6 এ যখন যাবে, তাহলে B6 এ যখন যাচ্ছে তখন একটা এটিপি তৈরি হচ্ছে। আবার B6 থেকে F এ যখন যাচ্ছে, যেরকম ভাবে নন সাইক্লিকে যেমন ইলেকট্রন তৈরি হচ্ছিল তখন একটা ইলেকট্রন তৈরি মানে এটিপি তৈরি হবে, সরি। কুইনন বি থেকে যখন সাইটোক্রোম B6 এ যাবে তখন কিন্তু এটিপি তৈরি হবে না, কিন্তু ফেরোডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 এ যখন ব্যাক করবে ইলেকট্রন, তো তখন একটা এটিপি তৈরি হবে এবং আলটিমেটলি প্লাস্টোসাইনিনে গিয়ে তারপরে হচ্ছে P700 এ চলে আসবে। তাহলে এটাই হচ্ছে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে নন সাইক্লিকে যেরকম ভাবে আমরা কটা এটিপি পেয়েছিলাম, একটা এটিপি, তাহলে সাইক্লিকে আমরা কটা এটিপি পাবো বলতে পারবে? সাইক্লিকে তাহলে কটা এটিপি পাবো? অবশ্যই দুটো এটিপি পাবো, ঠিক আছে। তাহলে একটা এটিপি এক্সট্রা হয়ে গেল, তার মানে কি এটিপির প্রধানত তৈরি হওয়াটা অনেক বেশি হলো। সো অনলি PS1 ইজ ইনভলভ। বলছে অনলি PS1 এক্ষেত্রে ইনভলভ হবে এবং অকার্স ন্যাচারালি অন দ্য স্ট্রোমা থাইলাকয়েড। স্ট্রোমা থাইলাকয়েডের মধ্যেই প্রধানত এটা সম্পন্ন হয়, এই যে স্ট্রোমা থাইলাকয়েড আছে। বাট এক্সপেরিমেন্টালি ক্যান অকার্স বোথ অন দ্য স্ট্রোমা অ্যান্ড গ্রানা থাইলাকয়েড। এটা হচ্ছে গ্রানা থাইলাকয়েড। তো গ্রানা থাইলাকয়েডের মধ্যে প্রধানত নন সাইক্লিক হবে, আর স্ট্রোমা থাইলাকয়েডের মধ্যে কেবলমাত্র সাইক্লিক হবে। কেন বলতে পারবে? বলতে পারবে? কারণ PS1 কে আমরা কোথায় দেখেছিলাম? PS1 কে আমরা দেখেছিলাম, ঠিক আছে, টুটা ইনার সাইটে, তার সঙ্গে সঙ্গে ওয়ানটা কোথায় থাকবে, নন অ্যাপ্রেসড পার্ট অফ থাইলাকয়েড এবং থাইলাকয়েডের এই যে স্প্রেড চ্যানেলে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে তো আমরা ওয়ানকেই পাবো। তাহলে এই জায়গাতেই কেবলমাত্র আমরা স্ট্রোমা থাইলাকয়েডের মধ্যেই সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট দেখতে পাবো, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। আর তারপর দেখো কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ইউটিলাইজ সাইক্লিক ইলেকট্রন পাথওয়ে অনলি। তো পাথওয়ে প্রবাবলি ইভলভড আর্লি। তো সাইক্লিক নন সাইক্লিকেরও আগে কিন্তু সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট দেখা গিয়েছিল, কারণ ব্যাকটেরিয়া এই সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট পদ্ধতিতে কিন্তু এটিপি তৈরি করতো। কিছু কিছু ব্যাকটেরিয়া কেবলমাত্র 2 মলিকুল অফ দ্য এটিপি ইজ ফর্মড। তাহলে 2 অণু কেবলমাত্র এটিপি এক্ষেত্রে তৈরি হয়। নো ফটোলাইসিস অফ ওয়াটার, নো অক্সিজেন ইভলিউশন এবং NADP প্লাস রিডাকশন। তাহলে কত অণু এটিপি তৈরি হবে? 2 অণু এটিপি তৈরি হবে। কখন এই ঘটনাটা ঘটবে? অকার্স হোয়েন NADPH দ্যাট ইউটিলাইজ ইন দ্য ডার্ক ফেজ ইজ সাফিসিয়েন্ট। যখন প্রচুর পরিমাণে NADPH তৈরি হয়ে গেছে কিন্তু বাট স্টিল নিড এটিপি, কিন্তু তবুও যদি এটিপির যদি প্রয়োজন হয়, দ্য পাওয়ার দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের অ্যাক্টিভিটিকে আরও বাড়ানোর জন্য, পাওয়ার দেওয়ার জন্য, যেমন আমরা ব্যাটারিতে যেমন পাওয়ার দিই, ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়ার দিতে হবে। পাওয়ার মানে কি, এটিপি। তাহলে দ্য লেভেল অফ দ্য NADP প্লাস ইজ লো অ্যান্ড দ্য লেভেল অফ দ্য NADP যখন হাই হয় তখন এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন ডাজ নট প্রডিউস সাফিসিয়েন্ট এটিপি। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন কিন্তু অনেক এটিপি তৈরি করে না ইন রিলেশন টু NADPH টু অপারেট ইন দ্য ডার্ক ফেজ। নন সাইক্লিক ইলেকট্রন, আচ্ছা এখানটা একবার পড়ি দাঁড়াও। যখন NADPH ডার্ক ফেজে প্রধানত ইউটিলাইজ হয়, সেটা যদি সাফিসিয়েন্ট হয়ে যায় এবং কিন্তু তবুও অনেক সময় এটিপির প্রয়োজন হয়, সেই সময় নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট হতে পারে। আবার দেখো যখন লেভেল অফ দ্য NADP প্লাস যদি কোনোভাবে লো হয় এবং লেভেল অফ দ্য NADPH যখন হাই হয় তখন হতে পারে। ভালো করে দেখো, NADPH যদি সাফিসিয়েন্ট হয় তখন শুধুমাত্র এটিপি তৈরি করার জন্য কিছুক্ষণ হলো। আবার দেখো NADPH সাফিসিয়েন্ট আবার তবুও এটিপি কিছুটা দরকার হচ্ছে, তখন এক্ষেত্রে হতে পারে। আবার দেখো নন সাইক্লিক ফটোফসফোরিলেশন ডাজ নট প্রডিউস সাফিসিয়েন্ট এটিপি। এরকম যদি হয় নন সাইক্লিক ফটোফসফোরিলেশন কোনোভাবে এটিপিকে তৈরি করতে পারছে না, তখন এক্ষেত্রে সাইক্লিক প্রসেসে আবার এটিপি তৈরি হয় এবং সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টকে পাওয়ার দেবে। এবং সাইক্লিক ফটোফসফোরিলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রসেস ইন প্রোভাইডিং এটিপি ফর সিনথেটিক প্রসেস, ঠিক আছে। যেমন সিনথেসিস অফ দ্য স্টার্চ, মানে বিভিন্ন পদার্থ তৈরি করার জন্য অ্যানাবলিক প্রসেসের জন্য অনেক সময় এটিপি লাগে। তো সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রধানত এই যে স্টার্চ তৈরি করা, প্রোটিন তৈরি করা অ্যামাইনো অ্যাসিড থেকে, দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিন তৈরি হয় বিভিন্ন এনজাইম লাগে, সেই এনজাইমগুলোর আবার এটিপি লাগে তাদের নর্মাল ফাংশনের জন্য। যখন লিপিডের বায়োসিনথেসিস হয়, নিউক্লিক অ্যাসিড যখন বায়োসিনথেসিস হয় তখন এটিপি লাগে। তো এগুলোকে তখন তারা কিন্তু এটিপিকে প্রোভাইড করে এই সাইক্লিক প্রসেস।
রিয়াকশন সেন্টার হচ্ছে PS1 অ্যাক্টিভেটেড ওয়েভলেন্থ অফ দ্য লাইট মোর দেন 680 ন্যানোমিটার অর 700 ন্যানোমিটার অবভিয়াসলি, এবং ইজেক্টেড ইলেকট্রন ইজ ক্যাপচার্ড বাই ফেরোডক্সিন ভায়া এফিএস প্রোটিন। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন আছে এটা প্রথমে ফেরোডক্সিনে আসবে, তারপরে আয়রন সালফার কন্টেনিং প্রোটিন হয়ে ফেরোডক্সিনে আসবে, যেরকম আমরা দেখলাম আয়রন সালফার কন্টেনিং প্রোটিন হয়ে কোথায় আসছে, এটা ফেরোডক্সিনে আসছে। ঠিক আছে, এরপরে দেখো দ্য ইলেকট্রন পাস্ট ফ্রম দ্য ফেরোডক্সিন টু দ্য সাইটোক্রোম B6, তাহলে ফেরোডক্সিন থেকে ইলেকট্রন কোথায় চলে আসবে, সাইটোক্রোম B6 এ চলে আসবে। এটিপি ইজ সিনথেসাইজড ইন দ্য ফার্স্ট প্লেস, এবং তার ফলে প্রথমবার এটিপি তৈরি হবে বিটুইন ফেরোডক্সিন অ্যান্ড সাইটোক্রোম B6। এরপরে কি হবে, ইলেকট্রন পাস্ট ফ্রম দ্য সাইটোক্রোম B6 টু দ্য সাইটোক্রোম F, তখন ইলেকট্রন সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F এ আসবে, তখন সেকেন্ড প্লেসে ইলেকট্রন তৈরি হবে এটিপি তৈরি হবে। এটিপি সিনথেসাইজড ইন দ্য সেকেন্ড প্লেস। ঠিক আছে, এবং নোট দেখে নাও, 2 অণু এটিপি সিনথেসাইজড ইন দিস সাইকেল, তাহলে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টে 2 অণু এটিপি তৈরি হচ্ছে। এরপরে কি হবে, দেন থ্রু দ্য প্লাস্টোসাইনিনের থ্রু দিয়ে ইলেকট্রন ইজ রিসিভড ব্যাক টু দ্য P700 কজিং ইটস রিডাকশন, তখন এটা প্লাস্টোসাইনিন দিয়ে আবার এখানে চলে এলো PS1 এ। সো ইলেকট্রন রিলিজড ফ্রম দ্য PS1 ইজ রিসিভড ব্যাক আফটার মুভিং থ্রু দ্য ইলেকট্রন ক্যারিয়ার। তাহলে PS1 যে ইলেকট্রন ছেড়ে দিয়েছিল এটা আবার কিন্তু ব্যাক করে আবার PS1 এ চলে আসবে। তো এই যে টোটাল যে প্রসেস, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 2 অণু এটিপি তৈরি হয়। যেরকম প্রশ্ন দেওয়া হয় প্রধানত এই সিরিজ থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ফটোফসফোরিলেশন, এই যে তোমাদেরকে বললাম যে আউটার মানে কোন দিকে গ্রেডিয়েন্ট কোন দিকে প্রধানত বেশি থাকে, এই জায়গাটা অনেকটা প্রশ্ন দেওয়া হয়। তো ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে কোনটা প্রধানত হাইড্রোজেন আয়ন ক্যারিয়ার হিসেবে কাজ করে, সেটা অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে এই স্টেপগুলো প্রশ্ন দেওয়া হয় যে নন সাইক্লিকে কত পরিমাণ এটিপি তৈরি হবে, নন সাইক্লিকে কি কি তৈরি হয়, বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কোন কোন জায়গাতে এটিপি তৈরি হচ্ছে, নন সাইক্লিকে কোথায় এটিপি তৈরি হয়, সাইক্লিকে অনেক সময় দেখছিলাম যে এই যে সিরিজ থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, মানে কোনটার পরে কোনটা আসে। ঠিক আছে, এরকম প্রশ্ন অনেক সময় প্রশ্নতে দেওয়া হয়। তারপরে দেখো, তারপরে PS1 আর PS2 এর মধ্যে কোনটা কিসে অংশ নেয় এবং তাদের পজিশন কোনটা। নন সাইক্লিকে তাহলে PS1 আর PS2 দুটোই অংশ নিচ্ছে, আর সাইক্লিকে প্রধানত এক্ষেত্রে আমরা দেখলাম PS1। এটা একদম টোটাল প্রসেস দেখো এইভাবে কিভাবে হচ্ছে, একদম রাফলি তোমাদেরকে দেখালাম এক্ষেত্রে। ঠিক আছে, তারপরে এক্ষেত্রে নন সাইক্লিক আমরা দেখে নিলাম স্টেজেস অফ লাইট রিয়াকশন, তারপরে এই যে এনহ্যান্সমেন্ট এফেক্ট, তারপরে আমরা দেখলাম যে রেড ড্রপ। ঠিক আছে, তারপরে খুব সুন্দর একটা কনসেপশন আমরা পেলাম যে প্রকৃতপক্ষে প্লাস্টোকুইনন কাকে বলে, ফটো সিস্টেম জিনিসটা কি, ফটো সিস্টেম মানে অনেকগুলো প্লাস্টোকুইনন দিয়ে তৈরি হবে, রিয়াকশন সেন্টার কোনটা রিয়াকশন সেন্টার। তো এগুলোই প্রধানত লাইট রিয়াকশন। এই টোটাল বিষয়ে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তাহলে ব্ল্যাকম্যান লাইট এবং ডার্ক, দেখো 1905 সালে ব্ল্যাকম্যান ডিসকভার্ড লাইট অ্যান্ড ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, দেখি যদি কালকে যদি আমি পারি ক্লাস নিয়ে নেব, মানে গলাটাকে আমাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয় তো ওই জন্য, আর না হলে তোমাদের পরশু দিনে ক্লাস নেব। ঠিক আছে, ফ্রাইডেতে। এবং তো আমি ভাবছি যে তোমাদের মিনারেল নিউট্রিশনটা আমি ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, এবং মঙ্গলবার দিন তোমাদের ডার্ক রিয়াকশনটা পড়াবো। ঠিক আছে, কি বললাম আগের ব্যাচেও যে ডার্ক রিয়াকশন যেটা দিয়েছিলাম ওখান থেকে একটুখানি আমি চেঞ্জ করছি, তো সেটা তাহলে টুইসডেতে তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে মিনারেল অ্যাবসর্পশনের নোটসটা তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা মোটামুটি সেটা পড়ে রেখে দেবে। ঠিক আছে।